আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটা ছিল ওইটা সম্পূর্ণভাবে শেষ করছিলাম আর বলছিলাম যে ফ্রিজটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ তাপ ইঞ্জিনের বিপরীত, মানে এটার মেকানিজম হচ্ছে সম্পূর্ণ তাপ ইঞ্জিনের বিপরীত আর কি, যেমন বা রিভার্স বলতে পারো তুমি। ফ্রিজ সম্বন্ধে মোটামুটি একটা ভালোই আইডিয়া নিয়েছি, ওখানে ফ্রিজের কর্মদক্ষতা পর্যন্ত আমরা নির্ণয় করছিলাম আর কি। ফ্রিজের যে একটা মানে কানা চক্রের মতো একটা চক্র আছে ওইটা আমরা আঁকছিলাম। তারপর হচ্ছে মেইন মেকানিজমটা বোঝার চেষ্টা করছি। ছবিটা, ফ্রিজের ছবিটা আমার যদি অতটা ভালো হয় নাই। আসলে আমি আগেই বলছি যে আমি অত ভালো আর্ট করতে পারি না ছোটোবেলা থেকেই, আর এটার উপর আমি কোনো কাজও করি নাই। সো আর এগুলো তো কিছুই না, বাইরের যে চিত্র দেখলে তো আমার মনে হয় তোমরা পাগলই হয়ে যাবে। যাই হোক, সো ফ্রিজটা সম্পূর্ণভাবে শেষ হয়েছে, এসির মেকানিজমটাও সেম, তারপর এয়ার কুলার আছে যা এখানেও সেম আর কি। ঠিক আছে, মানে মেন কথা হচ্ছে আইডিয়াটা আসছে হচ্ছে আমরা তো জানি তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন, তোমরা পেট্রোল ইঞ্জিন যেটাই বলো, এরা কি করে যে কম তাপমাত্রা বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা দিকে তাপের একটা প্রবাহ যখন হয় তখন আমরা কি করি, ওই ইঞ্জিনটাকে মাঝামাঝি দিয়ে দিই আর কি, মানে তাপ উৎস আর হচ্ছে গিয়ে তাপ গ্রাহকের বা তাপ ধারকের মাঝামাঝি আর কি। তো যখন বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা থেকে তাপ প্রবাহ হয় তখন কি হয়, আমার ওই ইঞ্জিনটা ওইখান থেকে মানে তাপ উৎস থেকে কিছু তাপ কি করে শোষণ করে ওটাকে কাজে পরিণত করে বাকিটা কি অপচয় হয়ে যায় আর কি। সো এই আইডিয়ার উল্টা হচ্ছে গিয়ে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা থেকে প্রবাহ হওয়া। তবে আমরা যেটা বলছি আর তাপগতিবিদ্যার প্রথম মানে দ্বিতীয় সূত্রে যে বিবৃতিগুলো ছিল এখানে কিন্তু বলা হয়েছিল যে কখনো স্বতঃস্ফূর্তভাবে বা কখনো কি ন্যাচারালি বা কখনো কি ইনঅ্যাডভার্টেন্টলি বা ডেলিভারেটলি কখনো কি হবে না, মানে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তাপের প্রবাহ হবে না। যদি তুমি এটা চাও মানে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তাপ প্রবাহ হোক, অবশ্যই কি করতে হবে, তোমাকে একটা বাইরের শক্তির সাহায্য নিতে হবে। ঠিক আছে, যেমন আমি বলছিলাম যে আমরা যখন ফ্রিজ দেখছি তখন দেখছিলাম আমরা একটা বাইরের শক্তির সাহায্য নিয়েছিলাম, যেটা কি, যেটা হচ্ছে আমার বিদ্যুৎ। সো বা বিদ্যুৎ বা যে ইলেকট্রিসিটি যেটা, কারণ ওইখানে আমরা একটা কম্প্রেসর ব্যবহার করছিলাম, ওই কম্প্রেসরটা অবশ্যই কি তোমার বিদ্যুতের সাহায্যে চলে আর কি, বা বিদ্যুৎ সাহায্যে ওখানে কি করে মানে কম্প্রেসরটা মুভ করে আর কি, মানে আমার যেই সিএফসি গ্যাস বলবো বা গ্রিন গ্যাস বলবো যেটা ওখানে আসবে ওটাকে কী করবে, ও কম্প্রেস করে একটা শক্তি দিবে, যার ফলে কি আমার ওইখানে তোমার দেখা যায় যে কম মানে ফ্রিজের যেই কম তাপমাত্রার ভেতরটা যে কম তাপমাত্রার জিনিসপত্রগুলো আছে যেমন মাছ মাংস আছে এগুলো থেকে তাপটা নিয়ে অবশ্যই কি বেশি তাপমাত্রার পরিবেশে আমার ফ্রিজটা কী করতেছে, সাইডে দিতেছে আর কি। ঠিক আছে, সো এই গেল হচ্ছে আমাদের ফ্রিজের আইডিয়া। আর আমরা মোটামুটি ফ্রিজ সম্বন্ধে আইডিয়া নিয়েছি, এসিও পারবো আর কি। এসি নাই তোমাদের যদিও, কিন্তু যদিও তোমরা শিখতে চাও অবশ্যই এই আইডিয়া দিয়ে আশা করি শিখতে পারবা। এরপর যে জিনিসটা আমাদের দেখতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, মানে এটা হচ্ছে লাস্ট অংশ আমি বলছিলাম, সেটা হচ্ছে তোমার এনট্রপি বা তুমি বলতে পারো আমরা এটাকে বলে হচ্ছে বিশৃঙ্খলা আর কি। আসলে এনট্রপিটা এরকম একটা জিনিস যে ইন্টারে এটা বোঝা খুবই মানে দুঃসাধ্য ব্যাপার বলতে পারো। সো আমি তাও চেষ্টা করবো একটু বোঝানোর জন্য, কারণ এনট্রপিটা আসলে বই পড়া তোমাদের ইন্টারের বই তোমাদের যেই মানে একাডেমিক বইগুলো আছে ইশাক স্যার বা সাধারণ তপন স্যার, এগুলো তোমরা যদি পড়ো মানে নিজেরাই কনফিউজড হয়ে যাবে, মানে ইউ আর গেটিং কনফিউজড এরকম একটা অবস্থা। সো কিন্তু দেখা যায় মোটামুটি একটা, কারণ এখানে আসলে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই এনট্রপি কী, আমি তোমাকে 10-12টা সংজ্ঞা দিতে পারবো যে এনট্রপি কী। এখন বিষয়টা হচ্ছে একটা জিনিসের যদি 10-12টা সংখ্যা হয় তার মানে জেনারেলি তো বা সাধারণত অত কোনো সংজ্ঞাই নেই আর কি। ঠিক আছে, মানে কি বলবো। সো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম। তবে আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে তারপরে কিছু নতুন জিনিস শিখবো সামনে আস্তে আস্তে। কিছু নতুন জিনিস শিখতে শিখতে আমরা মানে জানার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো এন্ট্রপিগুলো কি, বা এতগুলা সংজ্ঞা যে আসছে আসলে সংজ্ঞাগুলো কিভাবে আসলো আর কি। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখার চেষ্টা করো, কারণ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা সম্পূর্ণভাবে শিখতে হলে তোমাকে অবশ্যই কি এন্ট্রপি সম্বন্ধে একটা আইডিয়া নিতে হবে। আর এন্ট্রপিটা হচ্ছে অন্তস্থ শক্তির মতো একটা নতুন জিনিস, যেমন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে অন্তস্থ শক্তি শিখা লাগছিল, এখানে কি আমার লাগতেছে হচ্ছে তোমার এন্ট্রপিটা আর কি কি এটা জানা। সো আজকে আমরা মোটামুটি একটু এন্ট্রপি সম্বন্ধে আইডিয়া নিব। টপিকটা অনেক বড়, কিন্তু আমরা ছোট করে মানে একটু চেষ্টা করবো যে সামারি আকারে শেষ করার জন্য। হ্যাঁ, সো এটাকে বলা হয়
এনট্রপি, এটা তোমার অনার্সে পড়বে। এনট্রপি, এনট্রপি বলে বা এটাকে বলা হয় বিশৃঙ্খলা। আসলে বিষয়টা হচ্ছে কি, তোমার এনট্রপি বা বিশৃঙ্খলা বা এনট্রপিটা যেটা আছে এটা সংজ্ঞাটা বোঝা কষ্ট আর কি, কিন্তু বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা বা কেওস, যে শব্দগুলো আর কি, হাসল বাসল এরকম যে শব্দগুলো, এগুলা দ্বারা আর কি একটু স্পষ্টভাবে বোঝা যায় আসলে জিনিসটা কি। সো এনট্রপিকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস। কিন্তু ঝামেলাটা হলো গিয়ে পরম যে এনট্রপির পরিমাপ এটা নির্ণয় করা সম্ভব না, মানে পরম অন্তস্থ শক্তির মতো আর কি। তাই আমরা কি করি, এই এনট্রপির পরিবর্তে নির্ণয় করি ডেল্টা এস বা ডিএস, ঠিক আছে, এইরকম। কারণ ওই যে অন্তস্থ শক্তির বেলায় কী ছিল, ডিইউ ছিল, ডেল্টা ইউ ছিল বা ইউ ছিল, সেমভাবে এখানে আর কি এস ছিল বা ডেল্টা এস বা ডিএস বলতে পারো তুমি, ঠিক আছে। সো এখন যে জিনিসটা তোমাদের একটু মানে রিকল করার দরকার সেটা হচ্ছে, আমরা তো মানে কয়েকটা ক্লাস আগে একটা আইডিয়া দিছিলাম যে আমাদের হচ্ছে কি দু ধরনের মানে তাপ শক্তি ছিল। আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলা হয় না যে আমরা কখন কি তাপকে কাজে পরিণত করতে পারবো আর কখন তাপকে আমরা কাজে পরিণত করতে পারবো না আর কি। আবার ওইখানে আর একটা ত্রুটি ছিল, ওইটা হচ্ছে যে উনি যে কোনো তাপকে কি করছে, জুল সম্পূর্ণ কাজে পরিণত করে ফেলাইছে, মানে 100% তাপকে 100% কাজে পরিণত করে ফেলাইছে। ওখানে কোনো অপচয় হয় নাই, ওখানে কোনো ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয় না, এরকম কিছু ধরে নিয়েছে আর কি। কিন্তু ওইটা বাস্তবে কখনো সম্ভব না, যেটা আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে জানতে পারছি আর কি। সো এই জন্য এখন যে বিষয়টা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারছি যে কখন তাপকে আমরা কাজে পরিণত করতে পারবো আর কখন তাপকে আমরা কাজে পরিণত করতে পারবো না। কারণ আমাদের হচ্ছে গিয়া তাপ ছিল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গিয়া রূপান্তরযোগ্য তাপ শক্তি, একটা হচ্ছে গিয়া অরূপান্তরযোগ্য তাপ শক্তি। রূপান্তরযোগ্য তাপ শক্তি কোনটা, যে তাপ হচ্ছে প্রবাহিত হয়, প্রবাহিত হয় মানে দুইটা বস্তু, মানে বেশি তাপমাত্রা, একটা হচ্ছে কম তাপমাত্রা। বেশি তাপমাত্রা থেকে কি আমার স্বতঃস্ফূর্তভাবে কম তাপমাত্রার দিকে কি করবে, তাপের একটা প্রবাহ হবে যখন বস্তু দুটাকে তুমি তাপের সংস্পর্শে আনবা। সো এই যে তাপের প্রবাহ হলো, এই যে প্রবাহিত তাপটা, এটাকে বলা হয় রূপান্তরযোগ্য তাপ শক্তি। আর অরূপান্তরযোগ্য তাপ শক্তি কি, দেখা যাবে যে কিছু তাপ তোমার তাপ উচ্চত থেকে যাবে আর কিছু তাপ কি তাপ ধারকে থেকে যাবে। সো এই তাপগুলা কিন্তু প্রবাহিত হইতেছে না। সো এই যে প্রবাহিত হলো না, এটা হচ্ছে কি আমার অরূপান্তরযোগ্য তাপ শক্তি। বা এরকম একটা অবস্থা হবে যে প্রথম বস্তুটা তাপটা ছাড়তেছে, দ্বিতীয় বস্তুটা কি তাপ গ্রহণ করতেছে, ফলে কি হইতেছে আমার একসময় তাদের তাপমাত্রা সমান হয়ে যায়, মানে তারা তাপীয় সাম্যাবস্থায় চলে যাবে। তখন কি আর তাপপ্রবাহ হয় না, কারণ আমরা জানি যখন T1 = T2 হয়ে যায় তখন তাপের আর প্রভাব হয় না, কারণ তাদের তাপমাত্রা সমান। তখন কি আমার সিস্টেমে মোট তাপ থাকা সত্ত্বেও এই সম্পূর্ণ তাপটা কি অরূপান্তরযোগ্য তাপ শক্তিতে পরিণত হবে, কারণ এখানে তো আমার প্রভাব হইতেছে না। সো এটা একটু মাথায় রেখো। যেমন আমরা যদি দুইটা তাপ সম্বন্ধে আইডিয়া নিলাম, একটা হচ্ছে রূপান্তরযোগ্য, একটা হচ্ছে অরূপান্তরযোগ্য। এখন যদি একটু এক্সাম্পলের সাহায্যে দেখি, যেমন দেখো এই এক্সাম্পলটা আমি আগেও দিছিলাম, কলমে কি কালি আছে না কি হলো এখানে। আচ্ছা দেখো, এখানে আমরা দুইটা বস্তু নিলাম আর কি, মানে সেই তোমাদের জানাশোনা পুরাতন এক্সাম্পল আর কি। এখানে দুইটা বস্তু আছে, এই বস্তুর তাপমাত্রা, এটা বস্তু 1, এটা 2, ঠিক আছে। সো আমি কি করলাম, এটার তাপমাত্রা ধরে নিলাম হচ্ছে T1, এটার তাপমাত্রা ধরে নিলাম হচ্ছে T2, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হতে হবে এখানে, যদিও তোমাদের ক্লিয়ার আছে তাও আমি কি করতেছি একটু মানে রিভিউ করে দিতেছি। যেমন T1 = T2, এটা আমরা আগে থেকেও জানি, ঠিক আছে। সো T1 = যদি T2 হয়, মানে এটার তাপমাত্রা বেশি, এটার তাপমাত্রা কম, তাহলে আমরা যদি কি করি, এই দুইটা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনি, তাহলে কি হবে, প্রথম বস্তু থেকে তাপটা, যেহেতু আর তাপমাত্রা বেশি, ও কি করবে, তাপটা বর্জন করে দেবে আর উনি কি তাপ শোষণ করে নেবে, মানে তাপ যাবে আর কি। আমি বললাম ডিকি পরিমাণ তাপ যাবে এখানে, ঠিক আছে। মানে ওনার ধরো এর হচ্ছে
তাপের পরিমাণ Q1, ওনার তাপের পরিমাণ Q2। ঠিক আছে, তাহলে আমি জানি বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার দিকে একটা তাপের প্রবাহ হবে সব সময়। ঠিক আছে, আর যে তাপটা প্রবাহিত হবে, মানে এখানে যেই পরিমাণ তাপটা প্রবাহিত হবে, এখানে কতটুকু তাপ প্রবাহিত হবে সেটাকে আমরা কি কাজে পরিণত করতে পারবো আর কি। ঠিক আছে, সো এরকম বলতে পারো যে যতক্ষণ আর কি তাপটা প্রবাহিত হবে, মানে এখান থেকে এখানে যতক্ষণ তাপটা প্রবাহিত হয় ততক্ষণ আমরা ওই তাপটাকে কাজে পরিণত করতে পারি। কিন্তু কোনো কারণে যদি তাপ প্রবাহটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা ওই তাপকে কাজে পরিণত করতে পারি না। যেমন তুমি যদি একটু মানে ধরে নাও যে এখানে ওর তাপমাত্রা 70°C, আমি যদিও আগে এক্সাম্পলটা দিচ্ছি, আর ওর তাপমাত্রা হচ্ছে 30°C। ঠিক আছে, সো যেহেতু ওর তাপমাত্রা কম, ওর তাপমাত্রা বেশি, ওর তাপমাত্রা বেশি, ওর তাপমাত্রা কম, তাহলে ওর থেকে তাপ কি ওর এখানে যাবে আর কি। সো যদি ওর থেকে তাপ মানে এইদিকে যায়, মানে ওর কাছে যায়, তাহলে অবশ্যই কি ওর তাপমাত্রা কমতে থাকবে, মানে T1 তাপমাত্রা কমতে থাকবে, T1টা কি কমতে থাকবে, আর T2 তাপমাত্রা কি বাড়তে থাকবে। ঠিক আছে, সো যদি ওর তাপমাত্রা কমতে থাকে আর ওর তাপমাত্রা বাড়তে থাকে তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায়, ধরো একটা সময় কিন্তু ওরটা কমতে কমতে আর ওরটা বাড়তে বাড়তে ওদের দুজনের তাপমাত্রা কি একটা মানে তুমি বলতে পারো যে একটা সমান তাপমাত্রায় চলে যাবে, বা ওটাকে বলা হয়েছে মিশ্রণের তাপমাত্রা, এরকম একটা অবস্থা। বা যখন মানে ওদের তাপমাত্রা সমান হয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি তাপীয় সাম্য অবস্থা। যেমন ওরটা কমতে কমতে ধরো হয়ে গেল হচ্ছে T1 প্রাইম ইকুয়াল টু 50°C, আর ওরটা বাড়তে বাড়তে হয়ে গেল হচ্ছে T2 প্রাইম ইকুয়াল টু 50°C। ঠিক আছে, মানে ওটা কমতে কমতে এটা হয়ে গেলো, ওটা বাড়তে বাড়তে মানে তোমার বাড়তে বাড়তে 50°C, মানে কি ওরা কিন্তু তাপীয় সাম্য অবস্থায় চলে গেছে। আর যখনই ওরা তাপীয় সাম্য অবস্থায় চলে যাবে তখন কি আমার ওই তাপটা আর প্রবাহিত হবে না আর কি, মানে তাপীয় সাম্য চলে গেলে তাপ প্রবাহ বন্ধ হয়ে যাবে। আর তাপ প্রবাহ বন্ধ হয়ে গেলে কি আমরা ওই তাপকে আর কাজে পরিণত করতে পারবো না। তাহলে তুমি বলতে পারো কি এখানে হচ্ছে T1 প্রাইম ইকুয়াল টু T2 প্রাইম, ঠিক আছে, ইকুয়াল টু 50°C। তেমনি তাপমাত্রা সমান হয়ে গেছে, সো সমান হয়ে গেলে তাপের আর প্রভাব হবে না, তেমনি আমরা কিন্তু আর তাপকে কাজে পরিণত করতে পারবো না। ঠিক আছে, সো তুমি যদি এরকম করো যে যখনই তাপ প্রবাহটা হচ্ছিল বা একদম ইনিশিয়াল অবস্থায়, তখন যদি এখানে একটা কি তাপ ইঞ্জিন দেখা দিত, তাহলে কি করতো এই তাপ ইঞ্জিনটা কিন্তু ওই প্রবাহিত তাপকে কাজে পরিণত করতো আর কি। ঠিক আছে, যদিও কিছুটা অপচয় হতো, মানে এই কিউটু তো যাইতো, অবশ্যই যাবে, অপচয় তোমার হবেই, কিছুটা অপচয় হয়ে যেত, আর বাকিটা সে কী করতো কাজে পরিণত করতো আর কি। ঠিক আছে, সো মানে আমরা এই প্রবাহকে কাজে লাগিয়ে কি অবশ্যই কি যান্ত্রিক শক্তিতে পরিণত করতাম এই প্রবাহকে কাজে লাগিয়ে। ঠিক আছে, যেমন আমি যদি আরেকটু এটা বাড়াই আর কি, কিছু ডেটা বাড়াই আর কি। সো এখানে ধরো Q1 ইকুয়াল টু ছিল আমার 7,000 জুল, আর Q2 ইকুয়াল টু ছিল আমার ধরো 3,000 জুল। ধরে নিলাম ওদের তাপ ধারণ ক্ষমতা সমান। সো এখানে যেহেতু 7,000 ছিল আর পর ছিল হচ্ছে 3,000 জুল, সো এখানে শুরুতে আর কি ওদের মোট তাপের পরিমাণ কত ছিল, মানে সিস্টেমে মোট তাপ শুরুতে ছিল Q1 প্লাস Q2 ইকুয়াল টু 7,000 প্লাস 3,000 মানে 10,000 জুল ছিল আমার সিস্টেমের শুরুতে মোট তাপের পরিমাণ। কিন্তু দেখো এই 10,000 জুলের মধ্যে আমার কতটুকু তাপ প্রবাহিত হয়েছে, 10,000 কি পুরাটা প্রবাহিত হয়েছে, কখনো হয় নাই, মাত্র কতটুকু প্রবাহিত হয়েছে, মাত্র 2,000 জুল। 2,000 জুল, কারণ ওর ছিল 7,000, ওর থেকে 2,000 এখানে যায় হয়ে গেছে আর 5,000, ওর হয়ে গেছে 5,000, মানে বাইরে 3,000 থেকে বাইরে ওর হয়ে গেছে 5,000, আর ওর ছিল 7,000, 2,000 যেহেতু চলে গেছে তাহলে Q1টা কি কমে 5,000 হয়ে গেছে, তার মানে ওর এখন 5,000, মানে Q1 প্রাইম ইকুয়াল টু ধরো 5,000 জুল, Q2 প্রাইম কত 5,000 জুল। তাহলে কি ওরটা কমে হয়ে গেছে গিয়া 5,000, ওরটা বেড়ে হয়ে গেছে 5,000, তার মানে এখন দেখো সিস্টেমে মোট তাপের পরিমাণ কিন্তু কত আছে, Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম ইকুয়াল টু 10,000 জুল। ঠিক আছে, দেখো আগেও ছিল হচ্ছে তোমার, আগেও ছিল 10,000 জুল সিস্টেমে, এখনও কিন্তু সিস্টেমে 10,000 জুল তাপই আছে। ঠিক আছে, তার মানে কি সিস্টেমে কিন্তু মোট তাপের পরিমাণ সেমই আছে, সিস্টেমে মোট তাপের পরিমাণ কিন্তু তোমার পরিবর্তন হয় না, কিন্তু ঝামেলাটা হলো 10,000 জুল স্থির আছে, কিন্তু এই 10,000 জুল আর প্রবাহিত হইতেছে না, তার মানে এই 10,000 জুলকে তুমি আর কাজে পরিণত করতে পারবে না।
কতটুকু তুমি কাজে পরিণত করবা, যতক্ষণ প্রবাহিত হচ্ছিল মানে ওই যে 2000 জুল প্রবাহিত হচ্ছিল ততক্ষণ আমরা ওই 2000 জুলকে কি কাজে পরিণত করতে পারছি, বাকি 8000কে কিন্তু আমি কাজে পরিণত করতে পারি নাই। আর যখন আমরা তাপীয় সাম্য অবস্থায় পৌঁছে গেছে তখন তাপ প্রবাহ বন্ধ হয়ে গেছে, স্টিল আর 5000 আছে আর 5000 আছে, কিন্তু ঝামেলা হলো আমার এই 10,000কে আমি একদমই কাজে পরিণত করতে পারবো না। তার মানে এই 10,000 পুরোটা কি অরূপান্তরযোগ্য তাপ শক্তি, আর ওই আগের যে 8000 ছিল ওইটাও কি অরূপান্তরযোগ্য তাপ শক্তি, আর যে 2000 শুধুমাত্র প্রবাহিত হয়েছে এটাই হচ্ছে রূপান্তরযোগ্য তাপ শক্তি। তার মানে আমি এই রূপান্তরযোগ্য তাপ শক্তিকে কাজে পরিণত করতে পারবো। যে বিষয়গুলো মাথা রাখা দরকার এটা হচ্ছে গিয়া যে যখন ওরা সাম্য অবস্থায় পৌঁছে গেছে তখন কিন্তু তাদের তাপমাত্রা মানে দুজনের তাপের পরিমাণ কিন্তু সমান ছিল, আর তাদের তাপমাত্রা কিন্তু সমান, ঠিক আছে। সো মানে তাপের মোট তাপের পরিমাণ কিন্তু চেঞ্জ হয় না, আগেও 10,000 ছিল এখনও কি, আগেও 10,000 ছিল এখনও কিন্তু 10,000 আছে, ঠিক আছে। সো দেখো এখন সাম্য অবস্থায় পৌঁছানোর পর কি হয়েছে যে তাপটা আর প্রবাহিত হইতেছে না, মানে 10,000 জুল থাকার পরেও কি তাপ আর প্রবাহিত হইতেছে না, ফলে আমরা কি 10,000 জুলের 1 জুলও পরিমাণ তাপকে আমরা কাজে পরিণত করতে পারবো না, ঠিক আছে। কিন্তু দেখা গেছে যে আগে যে 7,000 ছিল আর 3,000 ছিল, ওই 7,000 3,000 মধ্যে 2,000 প্রবাহিত হয়েছিল, ওই 2,000 জুল ছিল আমার রূপান্তরযোগ্য তাপ শক্তি, আর 8,000 কিন্তু আমার প্রবাহিত হয় নাই। সো ওই 8,000 ছিল কি আমার অরূপান্তরযোগ্য তাপ শক্তি আর কি, ঠিক আছে। সো প্রথম যখন ওদের তাপমাত্রাটা আলাদা ছিল মানে 70 ডিগ্রি আর 30 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু আমার তাপটা প্রবাহিত হয়েছিল, আর যতটুকু তাপ প্রবাহিত হয়েছে অতটা ছিল আমার রূপান্তরযোগ্য তাপ শক্তি আর কি, ঠিক আছে। তার মানে এই উদাহরণ থেকে আমি এইটাই বোঝার চেষ্টা করলাম যে কখনোই সম্পূর্ণ তাপটা কি আমার প্রবাহিত হয় না, মানে মোট তাপটা তোমার প্রবাহিত হয় না। তুমি বলতে পারো আমার কাছে 10,000 আছে, জুলের সূত্র যদি ইউজ করো যে 10,000 জুল তাপ আছে আমার কাছে, তাহলে ও কি করবে যে মানে W=H বা কিউ লিখে দিবে আর কি। তার মানে কি ওই 10,000 জুলকে ও কি করছে কাজে পরিণত করে ফেলাইছে, কিন্তু এটা কখনো সম্ভব না। আমার 10,000 জুল মাত্র 2,000 জুল মানে আমি কাজে পরিণত করতে পারবো আর কি, ঠিক আছে। তার মানে এখন দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে 2,000 জুল আমার প্রবাহিত হইলো, ঠিক আছে, আমি এখানে বুঝতে পারলাম যে আমার 10,000 জুল প্রবাহিত হবে না, ঠিক আছে। এখানে আমার খুব কম একটা অংশ প্রবাহিত হবে, মানে 8,000 জুল হবে না, আর 2,000 জুল কি আমার প্রবাহিত হইতেছে। সো এই যে 2,000 জুল প্রবাহিত হইলো, এখন এই 2,000 জুলের পুরোটা কি প্রবাহিত হবে কিনা, আমার প্রশ্ন হচ্ছে এই 2,000 জুলের যে প্রবাহিত হইলো এই 2,000 জুল তাপের মানে সম্পূর্ণটাকে কাজে পরিণত করা সম্ভব কিনা, মানে সম্পূর্ণটাকে তুমি মেকানিক্যাল এনার্জিতে বা যান্ত্রিক শক্তিতে পরিণত করতে পারবা কিনা, মানে 100% কি পারবা কিনা, এই 2,000 জুল পুরোটাকে 100% তুমি কাজে পরিণত করতে পারবা কিনা। আসলে এটাও পারবা না, কারণ আমরা জুলের সূত্রে দেখছি যে ওইখানে উনি W=H লিখে দিয়েছে, মানে উনি পুরা 2,000কে ধরো কাজে পরিণত করে ফেলাইছে 2,000 জুল তাপকে আর কি। মানে যদি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র রাইট থাকতো তাহলে হয়তো আমরা ধরে নিতাম যে হ্যাঁ এই 10,000-এর মধ্যে 2,000 প্রবাহিত হয়েছে, তাহলে এই 2,000কে আমি কাজে পরিণত করতে পারবো সম্পূর্ণভাবে। কিন্তু আসলে এটাও মানে ভুল, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাকে বলে দিচ্ছে তোমার অপচয় কি হবেই, তুমি কোনোভাবেই ওই ঘর্ষণের যে অপচয়টা এটাকে কোনোভাবেই রোধ করতে পারবে না, কারণ ঘর্ষণের বিরুদ্ধে তোমার কাজ করার জন্য তোমার কি নিজের কিছু কাজ বা তোমার নিজের কিছু শক্তি খরচ হয়, যা অরূপান্তরযোগ্য তাপ শক্তি হিসাবে পরিবেশ হারায় যায়, যা কখনো আর ধরে আনা সম্ভব না আর কি, ঠিক আছে। তার মানে দেখা যায় যে আমার এই 2,000-এর মধ্যেও কিন্তু কিছুটা কি তাপ অপচয় হয়ে যাবে, বা ধরো এই 2,000-এর মধ্যে আমার কিছুটা তাপ কি এই Q2-তে চলে যাবে, মানে Q2 মানে আমি যদি ধরে নেই এটা হচ্ছে আমার মানে তাপ ধারক বা পরিবেশ, তাহলে আমার এই পরিবেশে কিছুটা হারায় যাবে আর কি, বাকিটা যে ইঞ্জিন এখানে রাখছিলাম ইঞ্জিনটা কি কাজে পরিণত করবে আর কি, ঠিক আছে। তাহলে ধরে নিতে পারো যে এই 2,000-এর ভিতরে তোমার 30-40% কি আমার মানে তাপ অপচয় হয়ে যাবে, বাকি যে তোমার 70% বা 60% ছিল ওই 60% কি আমার যে কাণ্ড ইঞ্জিনটা আছে বা তাপ ইঞ্জিনটা আছে ও কি করতে পারে ডাবল পরিমাণ কাজ করবে আর কি, ওই বাকিটাকে কাজে পরিণত করবে আর কি, ঠিক আছে। সো এইটা দেখো একটু বুঝো কি না, এটার কারণ তো তোমরা জানোই, কারণ হচ্ছে কর্মদক্ষতা কি কখনো এটা = 100% সম্ভব না, ঠিক আছে। এটা ইজ নট ইকুয়াল 100%, কখনোই কি এটা 100% হবে না। এটা আমরা কিন্তু পুরো একটা ক্লাসে বোঝার চেষ্টা করেছিলাম তাপ ইঞ্জিন দিয়ে, তারপরে ফ্রিজের দিয়েও দেখতে পাচ্ছি আর কি, তবে ফ্রিজের এটা আর ওইটা তাপ ইঞ্জিন এইটা আলাদা। তবে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা দেখতে পাচ্ছি যে তাপ ইঞ্জিনের কি কর্মদক্ষতা কখনো 100% হয় না, 0 হতে পারে কিন্তু 100% হবে না। 100% হওয়া মানে কি
পুরো 2000-কে মানে 2000 জুল তাপকে 2000 জুল কাজে পরিণত করা আর কি, যেটা কখনোই সম্ভব না আর কি, ঠিক আছে। সো এখন দেখো এতগুলা কন্ডিশন, এতগুলা স্ট্রাকচার তোমাকে মেনটেন করে কি করতে হইতেছে, তোমার তাপকে কাজে পরিণত করা হইতেছে, মানে বাস্তব ক্ষেত্রে আর কি। আমরা যদিও ধরে নিছি যে এইখানে মানে ম্যাথ করার ক্ষেত্রে ধরে নেই যে একটা ইঞ্জিনের তোমার কর্মদক্ষতা 90%, তারপরে 100% এইরকম, বা 95% এরকম, কিন্তু বাস্তব জীবনে যদি চিন্তা করি এখানে কিন্তু ভাই প্রচুর ঘর্ষণ। মানে আমরা যদিও ধরে নিয়েছি যে 30% 40% ঘর্ষণে আমার চলে যেতেছে, বা ওই যে আমরা দেখছিলাম যখন স্টিম ইঞ্জিন দিয়ে আমরা তাপ দিই কয়লা দিয়ে, তখন কিছু তাপ কি করতেছে তোমার পরিবেশে চলে যেতেছে। 2 নাম্বার হচ্ছে কিছু তোমার বাষ্প কি পরিবেশে চলে যেতেছে, আবার কিছু বাষ্প কি করতেছে ওই দেয়ালের গায়ে কি করতেছে ঘনীভূত হয়ে কিছু তাপ বর্জন করে দিয়ে বা বিকিরণ করে দিয়ে আমার কি করতেছে দেয়ালের সাথে কি ফোটা ফোটা পানি আকারে পানিতে কনভার্ট হয়ে কি দেয়ালের গায়ে পড়ে আছে। তারপরে হচ্ছে ঘর্ষণ দেখছিলাম, এখানে পিস্টনের ঘর্ষণ হয়, চাকার ঘর্ষণ হয় আর কি, ওইটা তো দেখছিলাম। ওইটা মেনটেন করে আমি বলছি 30-40% তোমার অপচয় হয়, কিন্তু বাস্তবে কিন্তু আরও বেশি তোমার রাস্তার ঘর্ষণ আছে। তারপরে তোমার যে চাকার অবস্থা, চাকাও তো একদম তোমার ঘর্ষণ মুক্ত না, তুমি তো জানোই চাকার যে অবস্থা, ইঞ্জিনের যে অবস্থা, তারপরে মানে সব মিলে আর কি। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বাস্তবে একটা তোমার পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন বা তাপ ইঞ্জিন যেটাই বলো, এগুলোর কর্মদক্ষতা কত? বর্তমান জমানায় তোমরা ফেরারি গাড়ি, তারপর বিএমডাব্লিউ ইউজ করতেছে, এগুলোর কর্মদক্ষতা আসলে কত? হ্যাঁ মানে তোমরা অবশ্যই বলবা যে অ্যাটলিস্ট ফেরারি গাড়ি বা বিএমডাব্লিউ এগুলার তো কর্মদক্ষতা 80% 90% হওয়ার কথা। বা আমাদের এই যে বাসগুলো আছে বা তাপ ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, এগুলো কর্মদক্ষতা কত? আসলে এইটার কর্মদক্ষতা হচ্ছে মাত্র 29%, মানে মাত্র 29%, বা ম্যাক্সিমাম 30%। মানে এটা একদম মানে সিম লাইক পুরো ক্রেজি আর কি, বুঝতে পারছো? মাত্র তুমি ওরে 100 জুল কি করতে মানে তাপ দিবা বা ইনপুট দিবা, ও তোমার মাত্র 29% থেকে 30% কি করবে আউটপুট দেবে বা কাজ দিবে। বাকি 70% ও কি করতেছে আমার, বা 71% ও কি করতেছে তোমার ওইটা বর্জন করে দিতেছে পরিবেশে, ঠিক আছে। মানে তোমার 70% অপচয় হয়ে যেতেছে, মাত্র তুমি কি করতেছো 30% কি করতেছো কাজে পরিণত করতে পারছো। মানে বুঝতে পারতেছো বিষয়টা, যে আমরা কোন এত মানে এত তোমার কি বলে মানে আপডেট জেনারেশন থাকেও আমরা মাত্র কর্মদক্ষতা কতটুকু পৌঁছতে পারছি, 29 থেকে 30%, ঠিক আছে। কারণ ঘর্ষণ পরিমাণে এত বেশি যে এটা মানে এটা বিরুদ্ধে কাজ করতে করতে তোমার সব মানে তাপই শেষ আর কি, বুঝতে পারছো? সো এটা খুবই মানে একটা দুঃখজনক বিষয় সবার জন্যই, কারণ কর্মদক্ষতা এত কম, এত আধুনিক যুগে থাকে আর কি, ঠিক আছে। তবে ম্যাথ করার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় 90% ধরে নেয় আর কি, এটা আসলে আনরিয়ালিস্টিক তুমি বলতে পারো। তবে আমরা ম্যাথ করার ক্ষেত্রে অবশ্যই করবো, তবে বাস্তব জীবনে তোমরা ধরে নেবে যে এটা 90%, ঠিক আছে। বা মানে বাস্তব জীবন হচ্ছে মাত্র 29-30%। আর তবে ওরা এখনো কাজ করছে, আমরা মানে রিয়েলি ডু হোপ দ্যাট সামনে অবশ্যই কি এটা মেবি 70% 80% বা 90% করা একসময় সম্ভব হবে আর কি, ঠিক আছে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখা খুবই দরকার। আমি এই তোমার চিত্রটা আছে এটাকে যদি একটু অন্যভাবে দেখাই, মানে এই ঘটনাটা আমি যদি একটু অন্যভাবে বলি, যেমন এরকম আর কি, ধরো এখানে আমার একটা গ্লাস বা একটা মগ যেটাই বলো আর কি, ঠিক আছে, ছিল। এটার ভিতরে ধরো কিছু পানি ছিল আর কি আমার, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমার আরেকটা গ্লাস বা মগ, মানে ওই আগের মতোই আর কি, এখানেও কি কিছু পানি আছে। এটার ভিতরে ধরো গরম পানি আছে, গরম পানি আমি ধরলাম 90°C, আর এখানে ধরো একটু মানে রুম টেম্পারেচার যেটা 30°C পানি আছে, ঠিক আছে। এটা গরম, এটা ঠান্ডা। এখন দেখো এই দুইটাকে যদি আমি তাপীয় সাম্যাবস্থা আনি, তাহলে কি ওর তাপমাত্রা বেশি, ও তাপটা ছাড়বে, ও কী করবে তাপটা গ্রহণ করবে, ফলে কি হবে একটা সময় দেখা যাবে যে ওরা দুজনে মানে একটা তোমার মানে একটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে, বা একটা নির্দিষ্ট একটা মিশ্রণের তাপমাত্রায় পৌঁছে গেছে আর কি, যেখানে ওর তাপমাত্রা সমান হয়ে যাবে, ঠিক আছে। সো
এখন যেহেতু ওদের তাপমাত্রা সমান না, তার মানে যেহেতু তাপের প্রভাব হবে, আমি এই তাপকে কি কাজে পরিণত করতে পারবো আর কি। ঠিক আছে, ধরো ওর ওর তাপের পরিমাণ হচ্ছে Q1 ধরে নিলাম আমি, আর ওর তাপের পরিমাণ হচ্ছে Q2। ঠিক আছে, তাহলে সিস্টেমে আমার মোট তাপের পরিমাণ কি আসছিল, Q1 প্লাস Q2 ইকুয়াল টু, ধরো Q1 প্লাস Q2 একটা যে কোনো একটা মান আর কি, ওই আগের মতোই ধরতে পারবো। ঠিক আছে, সিস্টেমের মোট তাপ ছিল Q1 প্লাস Q2 পরিমাণ আর কি। ঠিক আছে, সো যেহেতু তাপের প্রভাব কিছুটা হবেই, মানে ওর দুইটারে আমরা যদি কি করি একটা তাপীয় সংস্পর্শ আনি, সো আমরা কি করতে পারি যে অবশ্যই কিছুটা কি তাপকে আমি কাজে পরিণত করতে পারবো আর কি। ঠিক আছে, সো আমি এখন কি করলাম যে এখানে একটা বড় পাত্র নিলাম, বড় পাত্র নিয়ে এই দুইটা পানিকে আর কি ঢালে দিলাম। ঠিক আছে, অরেও ঢেলে দিলাম, অরেও কি ঢেলে দিলাম এখানে। ঠিক আছে, দুইটা পানি এখানে আমি ঢালা দিচ্ছি, মানে এটা হচ্ছে ছিল 90°C, এটা হচ্ছে 30°C। ঠিক আছে, সো ঢালা দিলে কি হবে, যেহেতু দুই রকম তাপমাত্রায় আছে, অবশ্যই আমার প্রথম পানিটা কী করবে, মানে এখানে বসাই আর কি, তাপটা ছাড়বে, ও কী করবে, তাপটা গ্রহণ করবে। 90°টা কি কমতে থাকবে আর 30°টা বাড়তে থাকবে। সো যেহেতু ও তাপ ছাড়বে, ও তাপ গ্রহণ করবে, তার মানে কি ওর তাপমাত্রাটা কি আমার কমবে, ওরটা বাড়বে আর কি। সো দুইটা মিলে একটা কি মিক্সার বা একটা, তুমি বলতে পারো একটা মিশ্রণের তাপমাত্রা হয়ে যাবে আর কি, বা ওরা একটা সাম্য অবস্থায় পৌঁছে যাবে আর কি। সো ওইটা ধরে নিলাম, যেহেতু ওর 90, ওটা অবশ্যই কমবে, ওরটা একটু বাড়বে, তার মানে ওইটা ধরে নিলাম থিটা ইকুয়াল টু 60°C। ঠিক আছে, সো যখন ওরা 60°C পৌঁছে যাবে, তখন কিন্তু আমার আর তাপের প্রভাব হইতেছে না, কারণ এটা হচ্ছে সাম্য অবস্থার তাপমাত্রা, বা এটা হচ্ছে কি মিশ্রণের তাপমাত্রা। ঠিক আছে, সো যেহেতু ওরা একটা ব্যালেন্স তাপমাত্রা চলে গেছে এখানে 60°C আর কি, মানে ঘটনাটা কিন্তু আগের মতোই ঘটছে আর কি। ঠিক আছে, সো মানে ও তো তাপমাত্রা ও ওর তাপ ছাড়ে দেবে, ও তাপ গ্রহণ করছে আর কি। ঠিক আছে, তার মানে ওরা একটা মাঝামাঝি তাপমাত্রা বা একটা মিশ্রণ তাপমাত্রা পৌঁছে গেছে আর কি, বা এটাকে আমরা বলছি তাপীয় সাম্য অবস্থা আর কি। ঠিক আছে, সো এই যে তাপীয় সাম্য অবস্থায় পড়লো, এখানে সিস্টেমে মোট তাপের পরিমাণ কত দেখো, ওর ছিল Q1 পরিমাণ তাপ, আর ওর ছিল Q2 পরিমাণ তাপ। ঠিক আছে, এখনো কিন্তু আমার মোট তাপের পরিমাণ Q1 প্লাস Q2 আছে। ঠিক আছে, ওই Q1 প্লাস Q2 আছে, হয়তো তোমার ও ও কি করছে, মানে প্রথমটা যে মোট তাপ ছিল ও কিছুটা সাইরা দিছে, মানে ওই যে আমি আগে বলছি যে 7,000 থেকে ও 2,000 সাইরা দিছে, আর ওর ছিল ধরো 3,000 জুল, ও কি করছে আর 2,000 গ্রহণ করে নিয়েছে আর কি, মানে ওর 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 কি 7,000 থেকে 2,000 সাইরা দিচ্ছে, ফলে 5,000 হয়ে গেছে, আর ওর কি কিউটারে ছিল 3,000, ও 2,000 গ্রহণ করে আমার কি হয়ে গেছে, 5,000 হয়ে গেছে, মানে মোট তাপের পরিমাণ সেম আছে। ঠিক আছে, কিন্তু এইখানে এই অবস্থাতে বা মিশ্রণের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু আমার তাপের প্রভাব হইতেছে না, মানে ঘটনাটা এইরকমই আর কি। যখন সাম্যাবস্থায় পৌঁছে গেছিল, দুইটার তাপমাত্রা সমান হয়ে গেছে, তখন কিন্তু আর আমার তাপের প্রভাব হয় নাই। ঠিক আছে, তার মানে কি তাপ কিন্তু আগে যা ছিল, এখন কিন্তু মোট তাপের পরিমাণ তাই আছে, কিন্তু তারা কি সাম্য অবস্থায় চলে গেছে, মানে দুজনের তাপমাত্রা এখন মাত্র 60°C বা সমান আর কি। ঠিক আছে, সো এর আগে কি তাপ প্রবাহ হতো, যাকে কাজে পরিণত করা যেত, মানে এই অবস্থাতে। ঠিক আছে, কিন্তু আমরা কি করছি এখন, কি মিশ্রণের তাপমাত্রা হয়ে গেছে, বা একটা মানে একটা তাপমাত্রা পৌঁছে যাওয়ার কারণে আমার তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে গেছি আর কি। ঠিক আছে, তো এখন কিন্তু আমার আর তাপের প্রভাবটা হবে না। ঠিক আছে, প্রভাব না হলে আমরা কি জানি যে ওই তাপকে কি কাজে পরিণত করা যায় না, মানে এখন এইখানে কি, মানে আমার মোট তাপ Q1 প্লাস Q2 থাকা সত্ত্বেও আমি কি করতে পারবো না, এই তাপটাকে আমি কাজে পরিণত করতে পারবো না, অবশ্যই পারবো না আর কি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কিন্তু এন্ট্রপি পড়ছিলাম, মনে রাখবা আমরা নতুন নতুন একটা করে জিনিস শিখবো, আর একটা করে এন্ট্রপির সংজ্ঞা দেবো, কারণ তোমরা বইতে হঠাৎ করে সংজ্ঞা পড়লে বলবা হায় হায় এগুলা মানে আসমান থেকে পড়ছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, সো এখন দেখো আমি যে বললাম যে আমার কাছে কিন্তু তাপ আছে বা শক্তি আছে এখানে Q1 প্লাস Q2 আর কি, কিন্তু আমি কি করতেছি, শক্তি থাকা সত্ত্বেও তাপ শক্তিটাকে মানে Q1 প্লাস Q2 কে আমি কি যান্ত্রিক শক্তিতে পরিণত করতে পারছি না আর কি। ঠিক আছে, কেন পারছি না, কারণ এটা প্রভাবিত হইতেছে না। সো এই যে তাপ শক্তি, মানে তাপ শক্তিকে আমি যান্ত্রিক শক্তি বা কাজে পরিণত করতে মানে পারতেছি না, বা এই যে না পারার ব্যাপারটা, ঠিক আছে, বা তুমি বলতে পারো যে শক্তির অপ্রাপ্যতাকে, বা তুমি বলতে পারো অসম্ভাব্যতাকে বলা হয় এন্ট্রপি। ঠিক আছে, মানে স্টিল আমার কাছে তাপ আছে Q1 প্লাস Q2 থাকা সত্ত্বেও আমি কি করতেছি, ওরে
তাও ওরা আমি কাজে পরিণত করতে পারতেছি না, বা ওকে আমি মানে মেকানিক্যাল এনার্জিতে বা যান্ত্রিক শক্তিতে পরিণত করতে পারতেছি না, কারণ ও তো প্রবাহিত হইতেছে না এখানে, ও সাম্যাবস্থায় চলে গেছে। সো আমার কাছে শক্তি থাকা সত্ত্বেও আমি ওটা কি কাজে পরিণত করতে পারতেছি না। সো ওইটাই বলছে যে আমার কাছে শক্তি থাকা সত্ত্বেও আমি যে এই তাপ শক্তিকে কাজে পরিণত করতে পারতেছি না, বা মানে আমি টোটালি আনএবল। ঠিক আছে, তুমি বলতে পারো যে সিস্টেম কি করতেছে, মানে কোনো সিস্টেমের শক্তির মানে রূপান্তরের অক্ষমতাকে বা অসম্ভাব্যতাকে বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতাকে এন্ট্রপি বলে আর কি। ঠিক আছে, মানে এরকম একটু বলতে পারো এন্ট্রপি বা কেওস বা বিশৃঙ্খলা। আসলে এন্ট্রপিটা বোঝা একটু একটু তবে এখানে আমার মোটামুটি একটা আইডিয়া আছে যে এখানে আমার মানে তাপ শক্তি আছে Q1+Q2 শক্তি থাকা সত্ত্বেও আমি এই তাপ শক্তিকে কাজে পরিণত করতে পারতেছি না। মানে তুমি বলতে পারো যে এই যে শক্তি মানে যে রূপান্তরের যে বিষয়টা, এই রূপান্তরের অসম্ভবতাকে বা অক্ষমতাকে, রূপান্তর মানে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হবে, এটা তো হইতেছে না যদিও তাপ আছে। তার মানে এই মানে রূপান্তর, এই তাপ শক্তির মানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবার অসম্ভাব্যতাকে বা অক্ষমতাকে বা অপ্রাপ্যতাকে, ঠিক আছে, বলা হয় আমার এন্ট্রপি। তার মানে তুমি একটু যদি ছোট করে একটু বুঝে নাও যে কোনো সিস্টেম বা ব্যবস্থার সিস্টেমের শক্তির রূপান্তর অক্ষমতাকে বা অসম্ভাব্যতাকে শক্তির রূপান্তরের অক্ষমতাকে বা যান্ত্রিক শক্তির রূপান্তর হওয়ার অক্ষমতা বা না পারাটা, বা বলতে পারো যে অসম্ভাব্যতা, বা বলতে পারো যে অপ্রাপ্যতাকে, সম্ভবত অক্ষমতা বা অসম্মত বা অপ্রাপ্যতাকে কি এন্ট্রপি বলে। ঠিক আছে, মানে এই যে তোমার কাছে শক্তি ছিল কিন্তু শক্তি থাকা সত্ত্বেও Q1+Q2 শক্তি থাকা সত্ত্বেও আমি এটাকে কাজে পরিণত করতে পারতেছি না। কারণ একটু পরে তুমি জানতে পারবা যখন আমি বলবো, কারণ যখন কোনো একটা সিস্টেম মানে তাপীয় সাম্যাবস্থায় চলে যায় তখন ওর মানে এন্ট্রপিটা সর্বোচ্চ হয়ে যায় আর কি। ঠিক আছে, সর্বোচ্চ হয়ে গেলে ওইটা আর কি প্রবাহিত হয় না। আমরা একটু পরে জানতে পারবো যে এন্ট্রির মান কখন সর্বোচ্চ হয় আর কি, কখন সর্বনিম্ন হয়, এরকম একটা অবস্থা। আর কখন এন্ট্রি বাড়ে কখন কমে, আসলে এই সংখ্যাটা তোমাদের মানে একটু আলাদা, যার কারণে আমি একটু বুঝাই দিলাম আগের চিত্র দিয়ে। এখন বুঝতে পারছো যে আমার মানে স্টিল আমার কাছে তাপ শক্তি আছে কিন্তু আমি এটাকে কাজে পরিণত করতে পারতেছি না। যে পারতেছি না যে বিষয়টা, এটাকেই বলা হয় আমার এন্ট্রপি। ঠিক আছে, এখন আরেকটা বিষয় একটু দেখো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা দেখো এখানে আমি একটা মানে ধারণাটা কিরকম যেন লাগতেছে, কিন্তু আমি বলছি যে সংজ্ঞার সাহায্যে যদি তুমি এন্ট্রপিকে আইডেন্টিফাই করতে চাও বা পিক আউট করতে চাও, ক্ষেত্রে তোমার কাছে একটু মানে ঝামেলা লাগবে আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা শব্দের সাথে খুবই মানে গেটিং ইউজ টু হইতে চাই বা ফ্যামিলিয়ার হইতে চাই, বা কইতে পারো উই আর হার্ড অফ, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে তোমার বিশৃঙ্খলা, বা যেটাকে বলা হয় কেওস আর কি। ঠিক আছে, বা যেটাকে বলা হয় তুমি ডিসঅর্ডার নিলেস, এরকম একটা অবস্থা। ডিসঅর্ডার নিলেস বা বলা হয় কেওস বা বিশৃঙ্খলা, বা কেওস হচ্ছে ইংলিশ শব্দ, বা বাংলায় বলতে পারো একটু শুদ্ধ ভাষায় আওয়াজ। ঠিক আছে, সো আর তুমি বলতে পারবো আর একটু শুদ্ধ ভাষায় এটা বলা হয় বিশৃঙ্খলা আর কি। ঠিক আছে, তার মানে এন্ট্রপিটা কি, কয়েকটা শব্দ বলছি, একটা হচ্ছে তোমার বিশৃঙ্খলা, আরেকটা হচ্ছে তোমার কেওস, আরেকটা বলছে যে তোমার ডিসঅর্ডার ইলেস, আরেকটা হচ্ছে তোমার আওয়াজ। 3-4টা শব্দ, মানে সবগুলো ঘুরে ফিরে একই আর কি। ঠিক আছে, কেওস বলতে হচ্ছে আওয়াজ বলতে পারো, বা তুমি বিশৃঙ্খলা বলতে পারো। মানে এন্ট্রপি হলো বিশৃঙ্খলার পরিমাপ আর কি, বা আওয়াজের পরিমাপ আর কি, বা কেওসের পরিমাপ আর কি। ঠিক আছে, সো এটা একটু মাথায় রেখো। মানে যদি এরকম হয় যে বিশৃঙ্খলার পরিমাণ বেশি,
সেখানে আমার কি হবে, এন্ট্রপির পরিমাণ বেশি হবে। বা মানে দেখবা সিটি শহরে যারা বাস করো, ঢাকা সিটিতে, তারা দেখবা যে এখানে মানে খুবই আর কি হাসল বাসল অবস্থা আর কি। মানে এখানে এন্ট্রপির পরিমাণ বেশি। দেখবা ঢাকা শহরে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকে, মানে গ্রাম অঞ্চল থেকে আর কি, শীতের দিনে বোঝা যায় আর কি। এটার কারণ কিন্তু এন্ট্রপি আর কি, কারণ এখানে অনেক চিল্লাচিল্লি, অনেক হাসল বাসল, যার কারণে কি এন্ট্রপির পরিমাণ বেশি। এখন এখানে কি তাপমাত্রাটা একটু বেশি। আমি একটু পরে বুঝাবো তোমার, এখন বললেও আর কি বুঝতে পারবো না। তবে জিনিসটা আর কি এইটাই। মানে যেমন ধরো হচ্ছে, আসলে আমরা এন্ট্রপির যে দ্বিতীয় সংজ্ঞা ওটা বুঝতে চাইতেছি, এই জন্য একটু সামনে আগাইতে। যেমন ধরো তোমরা ক্লাসরুমে আসো, আমি তোমাদের সবাইকে মানে পড়াচ্ছি, তোমরা কি করলে, তোমরা সবাই চুপচাপ বসে আসলো, মানে সবার সিটে যার যার স্থানে আর কি চুপচাপ বসে আসো। তার মানে কি আমরা কিন্তু খুবই একটা কাম অবস্থায় আছি, ঠিক আছে? তো তার মানে কি তোমাদের বিশৃঙ্খলা কম। আর তোমাদের বিশৃঙ্খলা কম মানে তোমাদের এন্ট্রপির মানটা কম, মানে বিশৃঙ্খলা এরকম একটা অবস্থা। বিশৃঙ্খলা কম তার মানে কি তোমার এন্ট্রপি কম, মানে তোমরা চুপচাপ বসে আসো, তোমাদের বিশৃঙ্খলা কম মানে এন্ট্রপি। কারণ বিশৃঙ্খলার পরিমাপ, বা তুমি যদি বিশৃঙ্খলার পরিমাপ করতে পারো, তুমি এন্ট্রপিকে পরিমাপ করতে পারবে আর কি। বিশৃঙ্খলার পরিমাণ যদি বেশি হয়, খুব বেশি ছিল এন্ট্রপির পরিমাণ বেশি হবে। যদি বিশৃঙ্খলার পরিমাণ কম হয়, তাহলে এন্ট্রপির পরিমাণ কম হবে আর কি। যেমন তোমরা এখন কি করলা, প্রথম তো সাইলেন্স ছিল, তোমাদের এন্ট্রপি কম, বিশৃঙ্খলা কম ছিল। এখন তোমরা হাঁটা শুরু করলা, সবাই ক্লাসের হাঁটা শুরু করলে ধরো একজনের সাথে আরেকজন কি সংঘর্ষ বা ধাক্কাধাক্কি হবে। তার মানে কি তোমাদের কিন্তু বিশৃঙ্খলা একটু বাড়বে। বিশৃঙ্খলা একটু বাড়া মানে কি তোমাদের এন্ট্রপিও কিন্তু বাড়তেছে আর কি। তার মানে এন্ট্রপি একটু। এখন তোমরা কি করলা, যে দৌড়াদৌড়ি শুরু করলা আর কি ক্লাসের ভিতরে। তার মানে আগে কত ধাক্কা খেতে, ধরো 10টা বা 20টা, এখন খাইবা 200টা। তার মানে ধাক্কা থেকে বেশি খাইছো, তার মানে কি তোমাদের মানে সংঘর্ষের পরিমাণ বেশি হয়েছে। সংঘর্ষের পরিমাণ বেশি হওয়া মানে কি তোমাদের বিশৃঙ্খলার পরিমাণ বেশি হয়েছে। বিশৃঙ্খলার পরিমাণ বেশি হওয়া মানে কি তোমাদের মানে এন্ট্রপি আরও বাড়বে আর কি। মানে এন্ট্রপি আরও বাড়বে আর কি। বিশৃঙ্খলার পরিমাণ বাড়া মানে এন্ট্রপি কিন্তু আরও বাড়তেছে আর কি, ঠিক আছে? যেমন কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে, তোমার যেমন কঠিন দেখো, তরল দেখো, গ্যাসীয় অবস্থা দেখো। আমরা যদি পানি নেই, মানে পানি নিয়ে চিন্তা করি, তখন পানি যখন বরফ অবস্থায় থাকে, তখন কিন্তু আর কি তার একটা নির্দিষ্ট কাঠামো আছে বা একটা আকার আছে আর কি, ঠিক আছে? মানে অণুগুলা কি, বরফের অণুগুলা একটা নির্দিষ্ট মানে স্থানে বা নির্দিষ্ট জায়গায় কি অবস্থান করে আর কি। নির্দিষ্ট জায়গায় অবস্থান করেও কিন্তু কম্পিত হয় আর কি, ঠিক আছে? অর্থাৎ একটু কাঁপতে কাঁপতে থাকে আর কি। কিন্তু মানে সে একটা সুনির্দিষ্ট জায়গা আছে, হ্যাঁ। তার মানে মানে খুব সুশৃঙ্খল আর কি কঠিন অবস্থাটা বা বরফের যে অবস্থাটা পানির। তার মানে যেহেতু সুশৃঙ্খল ও বিশৃঙ্খল না, তার মানে কিন্তু আমি বলতে পারি যে বরফের কি মানে এন্ট্রপি সবচেয়ে কম আর কি, ঠিক আছে? বরফের এন্ট্রপি সবচেয়ে কম। এখন তুমি কি করলা, যে মানে সবচেয়ে বেশি সুশৃঙ্খল যে হবে, তার এন্ট্রপি মান সবচেয়ে কম হবে আর কি। সো এখন তুমি এটাকে আর কি পানিতে পরিণত করতে চাইছো। সো পানিতে পরিণত করলে ঘটনাটা কি ঘটে, ও যখন মানে তাপও তো অবশ্যই, বরফ থেকে পানি পরিণত হলে অবশ্যই কি তাপ কিন্তু শোষণ করবে আর কি, ঠিক আছে? সো এখন যখন ও পানিতে পরিণত হবে, তাপ শোষণ করে, তখন তো আর মানে আয়তনটা বাড়তেছে আর কি, ঠিক আছে? সো ওর কিন্তু কোনো আকার নেই, হ্যাঁ। তোমরা তো জানে যে পানির অবস্থার ক্ষেত্রে আমি জানি আয়তন আছে, কিন্তু তার কিন্তু কোনো আকার নেই। বা তুমি বলতে পারো যে ওর কিন্তু কোনো রকম শেপ নাই। সো শেপ নেই মানে কি, ওরা যে আকার রাখবা ওই আকারে পরিণত হবে। তার মানে কি পানি অবস্থাও কিন্তু ধীরে 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 প্রবাহিত হতে পারে, মানে তার অণুগুলা কিন্তু একটু দূরে দূরে সরে যাবে আর কি, ঠিক আছে? মানে আগের মতো ওই বরফ আকার যখন ছিল ওইরকম ফিক্সড নাই আর কি, ঠিক আছে? ও একটা জায়গায় মানে আবদ্ধ না, এখনও সে চলাচল করতে পারে আস্তে আস্তে। তার মানে কি তার কিন্তু বিশৃঙ্খলার পরিমাণ কিন্তু একটু বাড়ছে। আর বিশৃঙ্খলার পরিমাণ বাড়া মানে কি এন্ট্রপি কিন্তু বাড়ছে, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারলাম যে বরফ অবস্থা থেকে পানির অবস্থায় এন্ট্রপি পরিমাণ বেশি। এর কারণ কি? এর কারণ হচ্ছে সে তাপ শোষণ করছে, মানে বরফ অবস্থা থেকে তাপ শোষণ করে ও কি করতে পারছে, মানে ওই যে আমরা পড়ছিলাম যে এলএফ পরিমাণ তাপ শোষণ করে কি বরফ থেকে আমার পানিতে পরিণত হইতেছে। সো ওই যে তাপটা শোষণ করলো, ভৌত অবস্থায় পরিবর্তন হলো, অর এন্ট্রপির পরিমাণ বাড়ছে। তার মানে এখান থেকে এটা বুঝতে পারলাম যে যদি আমার কোনো অবস্থার সিস্টেম তাপকে শোষণ করে, তাহলে এন্ট্রপির পরিমাণ বাড়বে, কারণ তখন বিশৃঙ্খলার পরিমাণ বাড়ে। যেমন এখানে যদি তাপ শোষণ করে পানি অণুগুলা দূরে দূরে সরে গেছে আর কি, তার মানে কি এদের বিশৃঙ্খলার পরিমাণ বেড়ে গেছে, ঠিক আছে? তারা একটা জায়গায় সুশৃঙ্খল নাই, হ্যাঁ। সো এটা একটু মাথায় রাখো। যেমন এখন যদি আমরা আরও তাপ দিই, তাহলে কি পানিটা অবশ্যই পানি থেকে বাষ্পে পরিণত হয়ে যাবে। তার মানে কি অণুগুলা কিন্তু আরো দূরে দূরে চলে যাবে আর কি। তো তুমি বলতে পারো যে অণুগুলা এরকম মানে মোটামুটি তুমি ওরা বলতে পারে যে মুক্তভাবেই
চলাচল করতেছে আর কি, ঠিক আছে। যদিও মানে এরকম একটা অবস্থায় থাকে, স্টিল ওদের মধ্যে কিছু আকর্ষণ বল কাজ করে, কিন্তু আমরা ধরে নিলাম তারা কি প্রায় মুক্তভাবে চলাচল বা অবিরাম গতিতে ছোটাছুটি করতে পারে আর কি, মানে গ্যাসীয় অবস্থায়। যেমন বাতাসীয় অণু বা গ্যাসীয় অণু কি এগুলা অবিরাম গতিতে ছোটাছুটি করতেছে। যেমন ম্যাক্সওয়েলের একটা বেগ বন্টন সূত্র আছিল, আমরা সেটা জানতাম যে একটা গ্যাসের অণুর কি বেগ তোমার শূন্য থেকে মানে অসীম অসীম বা ইনফিনিটি পরিমাণ হইতে পারে, মানে বিশাল একটা অবস্থা, ঠিক আছে। সো এটা একটা মানে বোঝার বিষয়। তার মানে গ্যাসের অণুগুলা কিন্তু মানে ভিন্ন ভিন্ন কি গতিতে গতিশীল আর কি, কারো দেখা যায় যে গতি কম, কারো বেশি আর কি, মানে একজন আরেকজনকে ধাক্কা দিবে আর কি, তার মানে সংঘর্ষ হবে অনেক, তার মানে বিশৃঙ্খল পরিমাণ আরও বাড়বে, মানে বিশৃঙ্খল পরিমাণ আরও বৃদ্ধি পাওয়া মানে কি এন্ট্রপি আরও বাড়বে, ঠিক আছে। তার মানে কি এখানে বুঝতে পারলাম যে যখন তাপটা শোষণ করে আমার গ্যাসীয়তে পরিণত হইতেছে, তখন কিন্তু আমার কি হইতেছে, এন্ট্রপির পরিমাণ আরও বাড়তেছে। বরফ থেকে পানিটা বেশি ছিল, পানির থেকে এখন বাষ্পটা আরও বেশি বা গ্যাসীয় অবস্থা আরও বেশি। এর একটাই কারণ, ওরা হচ্ছে গিয়া যত তাপ শোষণ করতেছে তত কি ওদের বিশৃঙ্খলার পরিমাণ বাড়তেছে আর কি, ঠিক আছে। তাদের সংঘর্ষ বাড়তেছে, তাদের হাসল বাসল বাড়তেছে আর কি, ঠিক আছে। এরপর কি করলা, এখন তোমার এটা কি বলে, তুমি জিজ্ঞেস করলা ভাই মানে ইসের উপরে আর কি, মানে গ্যাসীয় অবস্থার উপরে আর কি। আরেকটা আছে, তোমরা জানো যে এটা প্লাজমা একটা অবস্থা আছে, মানে প্লাজমা অবস্থা একটা, এটা বলে একটা আয়নিত অবস্থা। মানে তুমি তো জানো একটা মানে যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা পরমাণুতে কি হয় আমার যে কটা সংখ্যক ইলেকট্রন থাকে ওই কটা কি সংখ্যক প্রোটন থাকে আর কি, মানে সমান সংখ্যক ইলেকট্রন আর সমান সংখ্যক আমার প্রোটন থাকে, ঠিক আছে। সো তুমি যদি একটা কাজ করো, মানে একটা পরমাণুকে নিয়ে দেখো, আমরা জানি ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে, আর প্রোটন নিউট্রন কিন্তু আমার নিউক্লিয়াসের ভেতর থাকে। সো যেহেতু ওদের ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান একটা পরমাণু, তাহলে ও কিন্তু বিদ্যুৎ নিরপেক্ষ, ঠিক আছে, বা ওর কিন্তু কোনো চার্জ নাই মানে সাধারণভাবে, ঠিক আছে। কারণ মাইনাস প্লাসের মাইনাস প্লাস মানে সমান, তার মানে ও কিন্তু তড়িৎ নিরপেক্ষ বলতে পারে। এখন যদি আমি একটা পরমাণুকে মানে কোনোভাবে কি করতে পারি, ইলেকট্রনগুলোকে একটা একটা করে সরাই দিতে পারি বা একটা ইলেকট্রনকে আলাদা করে দিতে পারি, তাহলে কিন্তু আমার ওই পরমাণুটা কিন্তু ধনাত্মক চার্জে পরিণত হবে বা আয়নে পরিণত হবে আর কি, ঠিক আছে। সো এরকম করে একটা মানে একটা একটা করে পরমাণু নিয়ে তারপর নিয়ে তাদের এরকম করে আর কি করলা, আয়নিত করা শুরু করলা। সো এমন করে যদি একটা গ্যাসকে সম্পূর্ণভাবে আয়নিত করে ফেলতে পারো, তাহলে যে অবস্থাটা সৃষ্টি হবে আর কি, সেই অবস্থাকে বলে প্লাজমা অবস্থা। মানে একটা গ্যাসের কি করলা, প্রত্যেকটা পরমাণু থেকে তুমি কি করলা, প্রত্যেকটা ইলেকট্রনকে নিয়ে গেলা, নিয়ে ওই ওই গ্যাসটাকে কি আমি সম্পূর্ণভাবে প্লাস আয়নে পরিণত করে ফেলাইলাম। তার মানে কি এই যে অবস্থাটা সৃষ্টি হলো, এই অবস্থা সৃষ্টি হলে এটাকে বলা হয় প্লাজমা অবস্থা। তবে এই যে ঘটনাটা ঘটলো আর কি, প্লাজমা অবস্থায় পৌঁছাইলা বা ইলেকট্রনগুলোকে আমি কি করলাম, সরাই দিলাম এখান থেকে, এইটা আসলে মানে এই কাজটা করার জন্য হিউজ পরিমাণ তোমার তাপ দেওয়া লাগে, প্রায় মানে 30,000 ডিগ্রি সেলসিয়াস বা 30,000 ডিগ্রি সেলসিয়াসের মতো আর কি কাছাকাছি এরকম তাপ দিলে দেখা যায় যে তোমার ইলেকট্রনগুলো আছে ওরা আসলে, কারণ আমরা জানি যে ইলেকট্রন কি করে, তাপ শোষণ করে মানে নিচ কক্ষপথ থেকে উপরে কক্ষপথে লাফ দিয়ে চলে যায় আর কি, এমন একটা অবস্থা আর কি, ঠিক আছে। সো সো আমি প্লাজমা অবস্থায় যাওয়াটা বুঝলাম যে বাইরে থেকে হিউজ পরিমাণ তাপ দিলে অবশ্যই আমার ইলেকট্রনগুলা শক্তিটা শোষণ করে চলে যাবে এখান থেকে, এটা একটা আয়নে পরিণত হয়ে যাবে। তবে এই জন্য হিউজ তাপ, আমরা মডার্ন ফিজিক্স যখন পড়বো, মানে তোমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8, এটা আধুনিক পদার্থবিজ্ঞান বলে, ওইখানে আমরা মানে শিখতে পারবো যে আরও বিভিন্ন উপায়ে কীভাবে প্লাজমা অবস্থায় যাওয়া যায়। তবে আপাতত মনে রাখো যে তাপ দিলে আমি হিউজ পরিমাণ তাপ দিলে প্লাজমা অবস্থায় যাইতে পারবো আর কি, ঠিক আছে। সো এই যে তাপ দিলে সে আয়নিত আকারে গেল, তার মানে কি হলো দেখো, যেহেতু আয়নিত অবস্থায় গেছে, ওর আর কি অবস্থাটা মানে আরও জঘন্য, মানে ওর বিশৃঙ্খলার পরিমাণ আরও অনেক বেড়ে গেছে আর কি, অনেক বেড়ে যাওয়া মানে কি এন্ট্রপি এখানে সর্বোচ্চ, তুমি বলতে পারো যে একটা প্লাজমা অবস্থায় এন্ট্রপির মান হয় সর্বোচ্চ আর কি, ঠিক আছে, বা সবচেয়ে বেশি। তবে যেহেতু সবচেয়ে বেশি হয়, তাহলে আমি বলতে পারবো, কারণ এখানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ বেশি। তা এই সিকোয়েন্সটা তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে কিন্তু দেখতে পারবে যে আমার যত তাপ শোষণ করতেছে তত কি হইতেছে, আমার বিশৃঙ্খলার পরিমাণ বা এখানে আমার আওয়াজের পরিমাণ বা এখানে তোমার কেওসির পরিমাণ বাড়তেছে, যার ফলে আমার কি তাপ শোষণ করলে কি এন্ট্রপির পরিমাণ বাড়তেছে। এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে। এবার কেউ আমার প্রশ্ন করলো, ভাইয়া আমি তো বুঝতে পারলাম যে প্লাজমা অবস্থায় এন্ট্রপির মান সর্বোচ্চ হয়, তাহলে কোন অবস্থাতে আমার এন্ট্রপির মান
মানে সবচেয়ে কম হয়, মানে কোনো অবস্থাটা সবচেয়ে সুশৃঙ্খল। হ্যাঁ, অনেকে বললো অবশ্যই কঠিন পদার্থ মানে কঠিন অবস্থা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা অবশ্যই আরও কিছু জিনিস জানো, যেমন তোমরা জানো একটা পদার্থের আর কি কি বলে কেলাস অবস্থা, বা ওটাকে বলা হয়েছে স্ফটিক অবস্থা। তোমরা জানো যে কেমিস্ট্রিতে পড়ছো না, যে NaCl6 আর কি, মানে সোডিয়ামের আর কি একটা কেলাস কাঠামো পড়ছিলাম আমি, মানে তোমার একটা সোডিয়ামের আর কি আহ, সব দিকে 6টা করে কি ক্লোরিন আছে, বা এটাকে আমরা ষষ্ঠ তলিকীয় কাঠামো বলছিলাম আর কি, ঠিক আছে। সো কেলাস বা স্ফটিক কাঠামো যেটা, এটা আর কি খুবই সুশৃঙ্খল, যার কারণে কেলাস বা স্ফটিক কাঠামোতে আমার এন্ট্রি মানে সবচেয়ে কম হয় আর কি। যত বেশি সুশৃঙ্খল হবে, যত সাইলেন্ট হবে আর কি, বা ওইটাকে ইংলিশে বলে হচ্ছে তোমার প্লাসিড বা সিরিন, ঠিক আছে, বা ট্র্যাঙ্কুয়েল, এরকম একটা অবস্থা। এটা এখানে কি হয়, আমার এন্ট্রপির পরিমাণ সবচেয়ে কম হয় আর কি, ঠিক আছে। আর তবে সব অবস্থা মানে সব পদার্থের কিন্তু আমি জানি যে কেলাস অবস্থা বা স্ফটিক অবস্থা নাই। সো সেক্ষেত্রে দেখা যায় যে ওদের কঠিন অবস্থায় কি এন্ট্রি মানটা সবচেয়ে কম হয়, কারণ কঠিন অবস্থা থেকে আমার অণুগুলা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। ওদের ক্ষেত্রে কি হয়, আমার মানে ওরা মোটামুটি বেশি সুশৃঙ্খল আর কি, যার কারণে ওদের ক্যান্ট্রিমান কম হয়। আমরা যখন ফার্স্ট পেপারে আর কি চ্যাপ্টার 7 পড়বো আর কি, মানে পদার্থের গাঠনিক ধর্ম, ওইখানে আমরা দেখবো যে একটা পদার্থের ভিতরে অণুগুলো আর কি কীভাবে থাকে, কত দূরত্ব থাকে, কীভাবে তাপ দিলে তারা সরে আর কি, এগুলা ডিটেলস পরবর্তীতে আলোচনা করবে। তবে এইটা একটু মনে রাখো যে আমার এখানে কঠিন অবস্থাতে যেহেতু ওরা সুশৃঙ্খল থাকে অণুগুলা, ওইখানে আমার কি হয় মানে কম হয় আর কি, বা সবচেয়ে কম হয়। তাহলে এটাই বুঝতে পারলাম যে আমার কি হয়, বিশৃঙ্খলার পরিমাণ যত বেশি তাপ শোষণ করবে, বিশৃঙ্খলার পরিমাণ যত বেশি হবে, এন্ট্রপি তত বেশি হবে। আর যত বেশি আর কি বলতে পারো তাপ বর্জন করবে, বা তাপের পরিমাণ কম হবে, বা যত বেশি সুশৃঙ্খল হবে, তত বেশি মানে কি তত কি এন্ট্রপির পরিমাণ কম হবে আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে পারলাম। এখন ঝামেলা হলো কি, আমরা কোনো একটা সিস্টেম বা কোনো একটা বস্তুর আর কি পরম এন্ট্রপি যেটা আছে, এটা আসলে নির্ণয় করতে পারি না, মানে পরম অন্তস্থ শক্তির মতো আর কি, এটাকে আমরা নির্ণয় করতে পারি না আর কি, এটা নির্ণয় করা সম্ভব না। তবে কোনো কারণে যদি এন্ট্রপির পরিবর্তন হয় ওই সিস্টেমে, তাহলে আমরা ওই পরিবর্তনটাকে নির্ণয় করতে পারি, মানে একদম অন্তঃশক্তির মতো আর কি। সো আমাকে এখানে বাড়ায় কিছু বলার নেই আর কি, মানে কোনো কারণে যে কোনো সিস্টেম কি করে, মানে কোনো একটা সিস্টেম তাপকে শোষণ করে বা তাপ বর্জন করে, যেমন তাপ শোষণ করলে তার বিশৃঙ্খলা বাড়ে, তার মানে এন্ট্রপি বাড়ে, তাপ বর্জন করলে তার বিশৃঙ্খলা কমে, এন্ট্রপি কমে, তার মানে এই যে কমা বাড়ায় এন্ট্রপির, এটা আমরা নির্ণয় করতে পারবো আর কি। তার মানে কোনো কারণে যে সিস্টেম তাপ শোষণ করে বা বর্জন করে, তাহলে তার এন্ট্রপি পরিবর্তন হয়, আর এন্ট্রপি পরিবর্তন হয় আমরা ওই পরিবর্তনকে নির্ণয় করতে পারি, ঠিক আছে, যেটাকে আমরা ওই ডিএস বা ডেল্টা দ্বারা প্রকাশ করছি আর কি, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখে এখন আমরা যদি একটু এন্ট্রপিটা বোঝার চেষ্টা করি, যেমন আমি তো বলছি যে এটা কোনো কারণে যদি পরিবর্তন হয়, তাহলে আমার কি হবে, সিস্টেমে যদি এন্ট্রপি পরিবর্তন হয়, আমরা ওই এন্ট্রপি পরিবর্তনকে নির্ণয় করতে পারবো, কিন্তু পরম যে এন্ট্রপি ওইটা আমরা নির্ণয় করতে পারবো না, ঠিক আছে। সো এইটা এন্ট্রপি আর কি। আচ্ছা, হেডলাইন তো আমি আগেই দিয়েছি, তো সংজ্ঞাও দিয়ে একটা বুঝেছি আর কি। তো এখন দেখো, যদি কয়েকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, যে বিষয়টা দেখো যে আমরা এসটা কিন্তু নির্ণয় করতে পারি না, মানে এটা পরম এন্ট্রপি নির্ণয় করা সম্ভব না। তবে আমরা ডিএসটা নির্ণয় করতে পারি বা ডেল্টা এসটা নির্ণয় করতে পারি আর কি, মানে কোনো কারণে যদি সিস্টেম তাপকে শোষণ বা বর্জন করে, তখন এন্ট্রপি পরিবর্তন হয়। এন্ট্রপি পরিবর্তন হলে আমরা কি ওই মানে এন্ট্রপির ওই পরিবর্তনটা নির্ণয় করতে পারি আর কি, ঠিক আছে। তাহলে বলতে পারো যে সিস্টেম তাপ শোষণ বা বর্জন করলে যদি এসটা পরিবর্তন হয়, বা পরম তোমার এন্ট্রপি যেটা আছে এটা যদি পরিবর্তন হয়, তবে আমরা ডিএসটা নির্ণয় করতে পারি আর কি, ঠিক আছে। সো বা এক কথায় যদি আমি বলি যে এন্ট্রপি যে পরিবর্তন হইতেছে, বা তুমি বলতে পারো যে কেন পরিবর্তন হইতেছে, কারণ তাপ শোষণ আর বর্জন করার কারণে আর কি এন্ট্রপি পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা শোষিত তাপ বা বর্জিত তাপের হার দিয়ে আর কি এন্ট্রপি পরিমাপ করি, মানে এক কথায় যদি আমি বলি শোষিত তাপ বা বর্জিত তাপের মানে পরিমাপের কি বর্জিত তাপের হার দিয়ে আর কি, শোষিত তাপ বা বর্জিত তাপের হার দিয়ে আমরা এন্ট্রপি নির্ণয় করি। কারণ আমি বলছি যে যখন তাপটা শোষণ করে এন্ট্রপি পরিমাণ বাইরে যায়, যখন কি তাপটা মানে বর্জন করে, তখন এন্ট্রপি পরিমাণ কমে যায়। মানে তাপের উপরে মেনলি কিন্তু ডিপেন্ড করতেছে আর কি, শোষণ করলে বাড়তেছে, বিশৃঙ্খলা বাড়তেছে, এন্ট্রপি বাড়তেছে, বর্জন করলে এন্ট্রপি কমতেছে, মানে তাপটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতেছি বা ডিসাইড করতেছি। তার মানে কি শোষিত তাপ বা বর্জিত তাপের হার দিয়ে আমরা কি এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করতে পারি আর কি, ঠিক আছে। যেমন ধরো এখানে আমার একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম আর কি, যেহেতু আমি বলছি শোষিত তাপ আর বর্জিত তাপের হার দিয়ে এন্ট্রপি নির্ণয় করতে, তাহলে দুইটা জিনিস আসবে, একটা শোষিত তাপ, ঠিক আছে। সো শোষিত তাপটা আমি যদি ধরি কেস 1, আমার কেস 1 আর কি শোষিত তাপ,
K1 এটা হচ্ছে আমার শোষিত তাপ, মানে সিস্টেম যদি তাপ শোষণ করে। ধরো আমি মেন কথা, এটা আমার একটা সিস্টেম বা ব্যবস্থা, ঠিক আছে। সো এই সিস্টেম বা ব্যবস্থা আছে, এখন এটার এন্ট্রপি কত আমরা কিন্তু জানি না, কারণ আমরা পরম এন্ট্রপি যেটা আছে ওটা আমি নির্ণয় করতে পারি না আর কি, ঠিক আছে। আর সিস্টেমে কি পরিমাণ তাপ আছে সেটাও কিন্তু আমরা জানি না আর কি, মানে মানে এর এন্ট্রপি কত হবে বা সেটাও আমরা কিন্তু এখানে জানি না আর কি, ঠিক আছে। সো আমরা ধরে নিলাম যে ওর এন্ট্রপি প্রথমে ছিল হচ্ছে S1 আর কি, ঠিক আছে, যেহেতু S1 ছিল প্রথমে। এখন দেখো ও কী করলো, বাইরে থেকে আমার মানে কিছুটা তাপ শোষণ করলো আর কি, ঠিক আছে, পরিবেশ থেকে কিছুটা তাপ নিল, ধরলাম ও কি ডিকিউ পরিমাণ তাপ শোষণ করলো আর কি, ডিকিউ পরিমাণ তাপ শোষণ করলো। এখন দেখো ওর প্রথমে আমার ওর এন্ট্রপি ছিল S1, পরবর্তীতে আমার কি হয়েছে, ওর যেহেতু ওর ডিকিউ পরিমাণ তাপ শোষণ করছে তাহলে কিন্তু ওর এন্ট্রপিটা বাইরে যাবে, কারণ এখানে বিশৃঙ্খলার পরিমাণ বাইরে গেছে। সো আমি ধরে নিলাম ওর এন্ট্রপির মানে পরবর্তী এন্ট্রপি হয়েছে S2, মানে S1 ছিল হচ্ছে প্রথমে, তাপ শোষণ করে এন্ট্রপি বাড়ছে, কতটুকু বাড়ছে মানে ডিএস পরিমাণ বাড়ছে ওইটা আমি পরে দেখাম মানে। কিন্তু এখানে যেহেতু শোষণ করছে তার মানে বাইরে আর এন্ট্রপি হয়ে গেছে S2 আর কি, ঠিক আছে। প্রথম ছিল S1, পরে কি ডিকে পরিমাণ শোষণ করে, তাপ শোষণ করলে কি হয়, তাপ শোষণ করলে কি হয় এখানে তোমরা জানো, তাপ শোষণ করলে কি অণুগুলো ছোটাছুটি বাইরে যায়, ছোটাছুটি বাড়লে কি আমার এন্ট্রপি মানে সংঘর্ষ বেড়ে যায়, সংঘর্ষ বাড়লে কি বিশৃঙ্খলা বাড়ে, বিশৃঙ্খলা বাড়লে আমার কি এন্ট্রপি পরিমাণ বেড়ে যায় আর কি, ঠিক আছে। তার মানে বা এন্ট্রপি কি তোমার ও কি করছে, বাইরে থেকে তাপ শোষণ করে ওর এন্ট্রপি পরিমাণ বাইরে দিচ্ছে, বাইরে দিয়ে S1 থেকে S2 হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো এতটুকু তো বুঝতে পারছো। এখানে দেখো অবশ্যই এরকম হবে, যেহেতু বাইরে থেকে তাপ শোষণ করছে তাহলে সরি S2 ইজ গ্রেটার দেন S1 হবে, কারণ তাপ শোষণ করলে কি হয়, বিশৃঙ্খলা বাড়ে, বিশৃঙ্খলা বাড়লে আমার কি হয় এন্ট্রপি বাড়ে। তাহলে প্রথমে যদি আমার এন্ট্রপির পরিমাণ থাকে S1, পরবর্তীতে থাকে S2, তাহলে ওদের এন্ট্রপির পরিবর্তন কতটুকু, সুতরাং এন্ট্রপি পরিবর্তন মানে পরিবর্তন কি হবে, ডিএস যদি লিখি ডিএস ইকুয়াল টু S2 মাইনাস S1, মানে এতটুকু কিন্তু আর এন্ট্রপি পরিবর্তন হয়েছে বা এতটুকু এন্ট্রপি কি আর বাড়ছে আর কি, ঠিক আছে, মানে ডিএস পরিমাণ এন্ট্রপি ওর কাছে বাইরে গেছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো যেহেতু এখানে আমি বলছি S2টা ইজ গ্রেটার দেন S1, মানে অবশ্যই ডিকিউ পরিমাণ তাপটা শোষণ করছে, এন্ট্রপি বাড়ছে, বাড়ার ফলে S1 থেকে S2 বড় হয়েছে, যেহেতু S2টা বড়, এখানে S2 বড় S1 ছোট, তার মানে কি বড় থেকে ছোটটা মাইনাস করে দিলাম একটা পজিটিভ মান আসবে, তার মানে এখানে ডিএসটা কিন্তু প্লাস, ঠিক আছে। এগুলো প্রতিটাই কি পয়েন্ট, মানে দেখো আর এন্ট্রপির পরিবর্তনটা কি পজিটিভ, এন্ট্রপি পরিবর্তন পজিটিভ মানে এন্ট্রপি বাড়ছে, এক কথায় এন্ট্রপির পরিবর্তন পজিটিভ মানে সিস্টেমে আমার এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাইছে আর কি, ঠিক আছে। মানে তুমি বলতে পারো যে যখন তাপ শোষণ করে বা শোষিত তাপ মানে হলে বিশৃঙ্খলার পরিমাণ বাড়ে, তখন কি এন্ট্রপি বৃদ্ধি পায়, যার ফলে আমার ডিএসটা প্লাস আসে আর কি, ঠিক আছে। সো ধরে নিলাম আমরা এই বস্তুটার মানে তাপমাত্রা ছিল T, ঠিক আছে, T ছিল। এখন এখানে কিছু কন্ডিশন আছে, আমি ধরে নিলাম এর তাপমাত্রা ছিল T। এখন কথা হচ্ছে যদি তাপ শোষণ করে, আমরা তো জানি স্বভাবতই ওর তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা ওর তাপমাত্রা বাড়তে দিব না আর কি, ঠিক আছে। যেমন আমরা সমষ্ণ পরিবর্তন পড়ছিলাম এখানে, তুমি সমষ্ণ পরিবর্তনের কথা না চিন্তা করলেও আপাতত চিন্তা করো যে আমার ডিকিউটা এতই ছোট বা এতই ক্ষুদ্র তাপ ও শোষণ করছে যে ওর তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, বা তুমি ভৌত অবস্থাও ধরে নিতে পারো যে ভৌত অবস্থায় তাপ শোষণ করে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না, খালি অবস্থার পরিবর্তন হয়। কিন্তু আমরা অত কিছু চিন্তা না করে এখানে ধরে নিলাম যে ডিকিউ পরিমাণ ও তাপ শোষণ করছে, শোষণ করার ফলে এই তাপমাত্রা টিতে ধ্রুবক ছিল বা ডিকিউটা এতই কম যে আমার তাপমাত্রা কোনো পরিবর্তন হয় নাই আর কি, ঠিক আছে। কারণ তাপমাত্রা পরিবর্তন হলে কেসটা একটু আলাদা হয়ে যাবে, এটা আমি পরে দেখাচ্ছি। মনে রেখো যে ডিকিউটা এতই ক্ষুদ্র যে আমরা ধরে নিতে যে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে ধরে নিতে পারলাম যে টি তাপমাত্রা সে মানে এই টি তাপমাত্রা সে ডিকিউ পরিমাণ তাপ শোষণ করছে আর কি। এটা তো একদমই মানে রিয়ালিস্টিক, মানে টি তাপমাত্রা সে ডিকিউ পরিমাণ তাপ শোষণ করছে। এখন আমি এটাকে যদি একটু সাজাই লিখি, এটা হচ্ছে তুমি এখানে এখানে কিন্তু ডিএস প্লাস আসছে, তার মানে এখান থেকে এই জিনিসটা বললাম যে শোষিত তাপের জন্য আমার এন্ট্রপি পরিবর্তনটা অলওয়েজ পজিটিভ, মানে তাপ যদি শোষণ করে তাহলে এন্ট্রপিটা বাড়বে, এটা বুঝতে পারলাম। আর শোষিত তাপ তো আমরা জানি যে ডিকিউটা কি, ডিকিউ শোষিত তাপ কিন্তু পজিটিভ সবসময়, আর বর্ধিত তাপটা নেগেটিভ, এটা আমি অনেকবার বলছি তোমাদের, শোষিত তাপ অলওয়েজ পজিটিভ হয় আর বর্ধিত তাপ কি অলওয়েজ নেগেটিভ হয়, কারণ তাপ শোষণ করলে সিস্টেমে মোট তাপের পরিমাণ বাইরে যাচ্ছে, মানে Q1 থেকে Q2টা বড়,
তাহলে অবশ্যই কি আমার ডিকিউটা কি প্লাস আসে, ঠিক আছে। সো এইটা বুঝলাম আর কি। এখন দেখো আমি এই যে ঘটনাটা ঘটলো এটাকে যদি একটু বলি, যে টি তাপমাত্রায়, কারণ আমরা হচ্ছে এন্ট্রপির সংজ্ঞাটা মানে একটু বলছিলাম আমি যে শরীর তাপ বা বর্ধিত তাপের হার দিয়ে হচ্ছে কি আমার এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করি, কারণ পরম এন্ট্রপি আমার নির্ণয় করা সম্ভব না, ঠিক আছে। আর আমরা শুধু এইটা বুঝতে পারছি কোনো কারণে যদি সিস্টেম তাপ শোষণ করে বা বর্জন করে তখন সেখানে এন্ট্রপি পরিবর্তন হয়। এন্ট্রপি পরিবর্তন হলে কি হয় আমার ওইখানে আমি কি করতে পারি, মানে ওই পরিবর্তনটা নির্ণয় করতে পারি, কিন্তু পরম এন্ট্রপি নির্ণয় করতে পারি না আর কি, ঠিক আছে। সো টি তাপমাত্রায় তাপ শোষণ করছে কতটুকু, মানে আমার সিস্টেমটা তাপ শোষণ করে ডিকিউ পরিমাণ বা তুমি বলতে পারো যে একক তাপমাত্রায় তাপ শোষণ করে কতটুকু, ডিকিউ বাই টি পরিমাণ। সো এই যে একক তাপমাত্রা সে কি করে, একক তাপমাত্রা যে তাপটা শোষণ করে এটাকে কি বলা হয় তুমি জানো? এটাই কিন্তু আমার শোষণ করে বলছি, তার মানে হচ্ছে শোষিত তাপের হার। তুমি তো জানো যে নিচে যদি টি থাকে মানে একক, মানে কোনো কিছু একক তাপমাত্রা যদি হয় ওইখানে কোন শব্দটা মানে হার শব্দটা চলে আসে, তাহলে এটাকে বলা হয় আমার শোষিত তাপের হার, ঠিক আছে। সো ডিকিউ বাই টি হচ্ছে আমার শোষিত তাপের হার। এখন শোষিত তাপের হার বা বর্ধিত তাপের হার দিয়ে আমি কি এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে পারি, তাহলে এই যে ডিকিউ বাই টি বা এন্ট্রপির যে পরিবর্তন এটাই কিন্তু হবে আমার ডিকিউ বাই টি বা শোষিত তাপের হার, যেটা এটাকে বলা হয় মানে শোষিত তাপের হারই হলো আমার এন্ট্রপি পরিবর্তন। সুতরাং তুমি বলতে পারো যে সুতরাং এন্ট্রপি পরিবর্তন মানে এরকম আর কি। এই কল তো শোষিত তাপের হার মানে এই কেজে আর কি তাপের হার। সুতরাং তুমি বলতে পারো এন্ট্রপি পরিবর্তন, এটা যদি ডিএস ধরি, ডিএস ইকুয়াল টু কি আছে, ডিকিউ বাই টি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ডিকিউ বাই টি আসবে আমার ডিএসটা, হ্যাঁ। সো এই ডিএসটা ছিল হচ্ছে আমার এন্ট্রপির পরিবর্তন, মানে শোষিত তাপের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন আসছে এইটা আর কি, ঠিক আছে। সো আমি যদি একটু এককটা দেখি, এটা একক কি, তারপর একক জুল, আর ওকে যদি কেলভিন ধরি আর হচ্ছে কেলভিন, তাহলে দেখো ডিএস ইকুয়াল টু আমার কি আসে, জুল পার কেলভিন। এটা হচ্ছে আমার এন্ট্রপির একক মানে জুল পার কেলভিন, ঠিক আছে। সো এটা একটু বুঝো, তাহলে আমি বুঝতে পারলাম যে একক তাপমাত্রায় সে কি পরিমাণ তাপ শোষণ করছে সেটা হচ্ছে তার শোষিত তাপের হার, আর একক তাপমাত্রায় কি পরিমাণে তাপ শোষণ করতেছে সেটাই হলো মানে এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে। মানে এখান থেকে আমি বলতে পারি যে একক তাপমাত্রায় সে কি পরিমাণ তাপ শোষণ করছে এটা হচ্ছে আমার শোষিত তাপের হার, আর একক তাপমাত্রা যে পরিমাণ তাপ শোষণ করে সেটাই হলো আমার মানে এন্ট্রপি আর কি, বা এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে। সো যেহেতু আমি বলছি যে শোষিত তাপের জন্য হচ্ছে ডিকিউ ইকুয়াল টু প্লাস, বলতে শুধু তাপের জন্য অবশ্যই মানে কি তাপ যদি শোষণ করলে কি আমার তাপের পরিমাণ বাড়বে, তাই শুধু তাপ সর্বদা প্লাস হয় আর কি, ঠিক আছে। ফলে কি আমার যদি ডিকিউটা প্লাস হয় অবশ্যই আমার কি ডিএসটা প্লাস হবে আর কি, ঠিক আছে, মানে এন্ট্রপিটাও বাইরে যায়। সো এটা একটু দেখার চেষ্টা করো আর কি, তার মানে ডিএস যদি প্লাস হয় এটা এরকম হবে, ডিএস ইকুয়াল টু প্লাসের কত ডিকিউ বাই টি, ঠিক আছে। এখানে হচ্ছে ডিএসটা আমার এন্ট্রপিটা বাড়ছে, তার মানে তাপ যদি আমার শোষণ করে তাহলে কি আমার এন্ট্রপি বৃদ্ধি পায় আর কি, ঠিক আছে। সো এটা তোমার একটু মাথায় রাখতে হবে। তোমরা এন্ট্রপির পরিবর্তনের ক্ষেত্রে এখানে দুটা জিনিস শিখছো। এক নম্বর হচ্ছে ডিএস ইকাল টু এস টু মাইনাস এস ওয়ান, আরটা পাইছে হচ্ছে ডিএস ইকাল টু ডিকিউ বাই টি, ঠিক আছে। এখন দেখো এই যে তোমরা শোষিত তাপের জন্য দেখলাম, এখন যদি কোনো একটা সিস্টেম তাপ বর্জন করে, কারণ আমি বলছি তাপ শোষণ আর বর্জন না করলে এন্ট্রপি পরিবর্তন হবে না, ফলে আর এন্ট্রপি নির্ণয় করতে পারবে না, এন্ট্রপি পারবে না, এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করতে, এন্ট্রপি তো পারবেই না, এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করতে পারবে না। সো আমার অবশ্যই সিস্টেমকে তাপকে কী করতে হবে, শোষণ করতে হবে আর বর্জন করাতে হবে আর কি, ঠিক আছে। সো এই জন্য কিন্তু আমরা ওই যে মানে প্রিভিয়াস মানে কি বলে টপিকগুলোতে বলছিলাম যে যখন তাপের প্রবাহিত হয় না তখন ওই তাপকে আমরা কাজে পরিণত করতে পারি না আর কি। সো দেখবা এখানে কিছু কিছু মিল পাইতেছো আর কি,
ঠিক আছে, মানে ওখানে এন্ট্রপি পরিবর্তন হয় না আর কি, এরকম একটা অবস্থা। যেমন যখন ওরা তাপের সাম্য অবস্থা চলে যায় তখন কি আর তার পরিবর্তন হয় না, তারপর না হলে কি এন্ট্রপির আর পরিবর্তন হয় না, মানে এন্ট্রপিটা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখন আমরা তাপকে আর কাজে পরিণত করতে পারি না আর কি, ওরকম একটা অবস্থা সামনে আসবে। দেখো এখন দেখো যদি বর্ধিত তাপের জন্য হিসাব করি, এটা ধরো কেস টু ওর জন্য তুমি বলতে পারো যে তাপ বর্জন করলে ঘটনা কি ঘটে দেখো, শিট, তাপ যদি বর্জন করে, দেখো আমার সিস্টেম ছিল এটাই, মানে আগের মতো প্রাথমিক অবস্থা ওর ছিল S1, পরবর্তীতে অবশ্যই ওর পরবর্তীটা পরে দেখি। S1 ছিল আমার প্রাথমিক অবস্থায় কি সিস্টেমের মানে পরম এন্ট্রপি, আর ওর তাপমাত্রা ছিল ধরো T, ঠিক আছে, টিতে ধ্রুবক ধরছি আমরা আর কি। সো এখন দেখো ও কী করলো, এক কথায় ডিকিউ পরিমাণ তাপকে বর্জন করে দিল আর কি। আর ডিকিউটা এতই ক্ষুদ্র যে আমি ধরে নেব যে আমার তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। ডিকিউ পরিমাণ তাপ বর্জন, সিস্টেম ডিকিউ পরিমাণ তাপ বর্জন করে দিচ্ছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো যদি ওর তাপটা বর্জন করে দেয় তাহলে আমরা কিন্তু জানি ওইখানে কি হয়, বিশৃঙ্খলার পরিমাণ কিন্তু কমে যায় আর কি, মানে ও একটু বেশি সুশৃঙ্খল হয়ে যায়। সো আমার কিন্তু এন্ট্রপিটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু বিশৃঙ্খলার পরিমাণ কমে গেছে তাহলে এন্ট্রপিটা চেঞ্জ হয়ে যাবে, মানে S2 হয়ে গেছে। S1 ছিল, পরবর্তীতে তাপটা বর্জন করে দিচ্ছে, ফলে আর কি বিশৃঙ্খলার পরিমাণ আরও কমে গেছে, মানে এন্ট্রপি আরও কমে গেছে, তার মানে কিন্তু এখানে S1টা S2 থেকে বড় হবে, ঠিক আছে। সো S2টা কমে গেলে S2 কমে গেলে কি হয়, S1 ইজ গ্রেটার দেন S2 হবে, এটা তো তোমরা বুঝতে পারছো এখানে, ঠিক আছে। সো তুমি বলতে পারো যে এইরকম যে এন্ট্রপির পরিবর্তন হবে, সুতরাং এখানে এন্ট্রপির পরিবর্তন হবে হচ্ছে DS ইকুয়াল টু S2 মাইনাস S1। এখন দেখো এই S2টা কিন্তু আমার কম, কারণ ও তাপটা বর্জন করে দিয়ে বেশি সুশৃঙ্খল হয়ে গেছে, বা বিশৃঙ্খলার পরিমাণ কমে গেছে, যার কারণে এন্ট্রপি কমে গেছে। আগে কিন্তু S1টা বেশি ছিল, ঠিক আছে। তার মানে যেহেতু এখানে S1 ইজ গ্রেটার দেন S2, তাহলে ছোট থেকে বড় মাইনাস হইতেছে, তার মানে এখানে মাইনাস মান আসবে আর কি, ঠিক আছে। তার মানে কি DS মাইনাস মানে কি, এন্ট্রপি পরিবর্তন মাইনাস মানে কি, আমার সিস্টেমে এন্ট্রপি হ্রাস পাচ্ছে বা এন্ট্রপি কমে যেতেছে আর কি, ঠিক আছে। বা তুমি বলতে পারো যে আমার ডিকোডটা ছিল কিন্তু বর্ধিত তাপ, আর আমরা জানি বর্ধিত তাপ কি, অলওয়েজ মাইনাস, এটা আমরা জানি। সর্বোচ্চ তাপ ছিল প্লাস, বর্ধিত তাপ কি সর্বদা মাইনাস আর কি। তার মানে এই ডিকিউটা মাইনাস দেখে আমার ডিএসটাও কি মাইনাস আসছে আর কি, ঠিক আছে। সো এখন এই জিনিসটাকে যদি একটু সাজায় লিখি আমি, যেমন আগের মতো আর কি, যে টি তাপমাত্রায়, এখানে টি তাপমাত্রায় তাপ বর্জন মানে বর্জিত তাপের পরিমাণ কত, ডিকিউ পরিমাণ তাপ বর্জন করছে, সুতরাং একক তাপমাত্রায় কিউ ডিকিউ বাই টি, সেম সূত্র, ডিকিউ বাই টি হয়েছে তুমি হচ্ছে বর্জিত তাপের হার, আর আমরা জানি সরিত তাপ বা বর্জিত মানে হার দিয়ে, সরিত তাপ বা বর্জিত তাপের হার দিয়ে আমরা কি এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করি, এটা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন। এন্ট্রপি পরিবর্তন বা এটা হচ্ছে আমার ডিএস। সুতরাং তুমি বলতে পারো ডিএস ইকুয়াল টু কি দাঁড়ালো, ডিকিউ বাই টি, সেম সূত্র। তাহলে এখানে যেহেতু ডিএসটা হবে হচ্ছে মাইনাসের ডিকিউ বাই টি, এটা কেন তোমরা বুঝতে পারছো, কারণ এখানে এন্ট্রপি হ্রাস পাইছে, মানে দুইটা কারণ, একটা হচ্ছে এখানে S1 ইজ গ্রেটার দেন S2 ছিল, আর একটা হচ্ছে আমরা দেখছি ডিকিউটা কি মাইনাস ছিল, কারণ বর্ধিত তাপ কিন্তু সবসময় মাইনাস হয় আর কি, ঠিক আছে। তাহলে এটা ছিল আমার হচ্ছে বর্ধিত তাপের হার, আর আমরা বলছি যে বর্ধিত তাপের হারটা কি সবসময় আমার মাইনাস হয়, ঠিক আছে। বুঝতে পারলাম, এখানে একটা লেখা দিই, বর্ধিত তাপ এখানে ডিএসটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, ডিএস মাইনাস আসবে, ঠিক আছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম, এক নম্বর হচ্ছে ডিকিউ যদি প্লাস হয় মানে শোষিত তাপের ক্ষেত্রে প্লাস হলে ডিএস ইকুয়াল টু প্লাস, মানে এন্ট্রপি বাড়বে। দুই নম্বর আমি বলছি ডিকিউ যদি মাইনাস হয়, ডিকিউ ইকুয়াল টু মাইনাস হলে ডিএসটা আমার কি হ্রাস পাবে, মানে এন্ট্রপি কমে যাবে আর কি। প্লাস মানে শোষিত তাপ, মাইনাস মানে বর্জিত তাপ আর কি, ঠিক আছে। সো মানে তাপ যখন শোষণ করে তখন কি আমার এন্ট্রপি বাড়বে, তাপ যখন বর্জন করবে তখন কি আমার এন্ট্রপি কমবে। এখন আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে কেস 3,
কেস 3 হতে পারে এরকম যে ডিএস ইকাল টু 0 হতে পারে, যেহেতু ডিএস প্লাস দেখলাম ডিএস মাইনাস ডিএস ইকাল টু 0 হতে পারে, কারণ ডিএস প্লাস দেখছি ডিএস মাইনাস দেখছি, তাহলে এখন কি ডিএস ইকাল টু আমি 0 দেখলাম আর কি। ঠিক আছে, এটা কীভাবে হবে আর কি, যেমন তুমি যদি একটু চিন্তা করো ডিএসটা কীভাবে 0 হয়, কারণ সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমার 3টা কেস হতে পারে আর কি। যেমন এখানে দেখো এরকম আমরা যদি সেই পুরাতন চিত্রটা একটু আঁকি, এত কম টপিক তাও দেখি অনেক বেশি সময় লেগে যায়, আর ফোনে তো বুঝোই স্পেস থাকে না, আর হাতেও কালি লেগে আছে, কি একটা অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে আমার সিস্টেম, হ্যাঁ, মানে পুরাতন যেই শিট পিস্টনটা, আচ্ছা এখান দিয়ে দিই। এখানে আমার পিস্টন, এখানে আমার নির্দিষ্ট পরে কিছু গ্যাস আছিল, এটা তোমরা আগের থেকে জানো। সো আমি কি করলাম, ওর আয়তনটা আর কি বাড়াই দিব। হ্যাঁ, শুরুতে ছিল হচ্ছে আয়তন V1, পরবর্তীতে আমি আয়তন V2 করছি আর কি। ঠিক আছে, দেখো এই 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 মানে এই চিত্রটার সাহায্যে তোমরা মানে খুব বেশি পরিচিত আর কি। এখন দেখো আমি কি করছি, এখানে ওর যে আয়তনটা ছিল, মানে আয়তনটা V1 ছিল, আমি V2 কে হঠাৎ করে বাড়াই দিচ্ছি আর কি। এটাকে শব্দটা হবে হঠাৎ, হঠাৎ করে বাড়াই দিচ্ছি আর কি। ঠিক আছে, সো হঠাৎ করে যদি বাড়াই দিই তাহলে ঘটনাটা কী করে তোমরা জানো, যে যেহেতু এখানে আমি আয়তনটা বাড়াইছি, আয়তন বাড়াইছি মানে কি আমার কিন্তু চাপটা কমে যাবে। যেমন শুরুতে কিন্তু আমি জানতাম এখানে P1 P2 V1 থাকতো, তারপর T1 থাকতো, এরকম একটা অবস্থা আর কি। ঠিক আছে, সো এখানে যেহেতু আমার আয়তন বাড়াই দিয়েছে, আমার চাপটা কমে যাবে আর কি। কারণ আয়তন বাড়াই দিলে কি হয়, ওর কি নির্দিষ্ট পরিমাণ কাজ করা লাগে, ফলে ওর অন্তঃস্থিতি থেকে খরচ হয়ে যায় আর কি। খরচ হয়ে গেলে কি আমার চাপের পরিমাণটা কমে যায়। সো এখানে অন্তঃস্থিতি হ্রাস পাবে, হ্রাস পালে কি তাপমাত্রা কমে যাবে আর কি। ঠিক আছে, সো এটা কিন্তু আমরা মোটামুটি একটু জানতাম। দেখো মানে আয়তন বাড়লে গ্যাসের অণুগুলো কি কাজ করতেছে, কাজের ফলে অন্তঃস্থিতি কমে যায়। সো মানে এরকম একটা অবস্থা, অন্তঃস্থিতি যদি আগে আমার এরকম 100 থাকতো তাহলে ধরো মানে ও 20 জুল আর কি এই ডিবি পরিমাণে কাজ করে 20 জুল খরচ করে ফেলেছে, ফলে কি আমার 80 জুল হয়ে গেছে। এর ফলে কি আমার অন্তঃস্থিতি কমে গেছে, ফলে কিন্তু তাপমাত্রা কিন্তু মানে কমে যাবে আর কি। ঠিক আছে, মানে আমরা কি করছি যে এখানে হঠাৎ করে আয়তনটা বাড়াচ্ছে। ঠিক আছে, মানে ধরো চারপাশে আর কি ডাবল লেয়ার দেওয়া আছে, একটু আগের মতো করে চিন্তা করলে আর কি, মানে তাপের কোনো আদান প্রদান করতে পারে না আর কি। ঠিক আছে, চারপাশে কি আমার ডাবল লেয়ার দেওয়া আছে, তার মানে আয়তনটা আমি হঠাৎ বাড়াইছি, ফলে সেই কি কোনো তাপের শোষণ বা বর্জন সিস্টেমে করতে পারে না আর কি। তার মানে এখানে কিন্তু অন্তঃস্থিতি কমে গেছে, তাপমাত্রাও কিন্তু আমার কমে গেছে আর কি। ঠিক আছে, তাপের কোনো আদান প্রদান হবে না আর কি, পরিবেশের সাথে কোনো ধরনের তাপের আদান প্রদান এখানে আমি দেখতে পেতেছি হবে না। তাহলে এই ঘটনাটা কি আমরা জানি, এটা কিন্তু একটা আমরা বলতে পারি এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। মানে পরিবেশের সাথে কোনো আদান প্রদান হয় নাই আর কি, আমার অন্তঃশক্তিটা কমে গেছে কারণ এখানে ডিডাব্লিউ পরিমাণ কাজ আমার কি করলো, সিস্টেম করছে। বিষয়টা কি দাঁড়ালো, এখানে রুদ্ধতাপীয় পরিবর্তন আমরা জানি কি ডিকিউটা কিন্তু 0, মানে Q1 ইকুয়াল টু Q2, মানে এখানে কোনো তাপের শোষণ বা বর্জন হয় নাই, সুতরাং তুমি মানে তাপের যে পরিবর্তন এটা লিখতে পারো ডিকিউ ইকুয়াল টু Q2 মাইনাস Q1, মানে তো Q আর Q1 সমান, সুতরাং ডিকিউ ইকুয়াল টু 0 বা কিউ ইকুয়াল টু বলতে পারো ধ্রুবক। এটা আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আগেই জানতাম আর কি। ঠিক আছে, সো যেহেতু তোমার কিউটা ধ্রুবক, মানে কোনো তাপ শোষণ বা বর্জন করে না, তাহলে এটা অবশ্যই কি আমার রুদ্ধতাপীয় পরিবর্তন আর কি। ঠিক আছে, সো দেখো এখন বিষয়টা কি দাঁড়ায়, যদি তুমি এই সিস্টেমের কি করো এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করতে চাও, সুতরাং এন্ট্রপির পরিবর্তন হবে হচ্ছে এখানে কি হবে, আমি জানি ডিএস ইকুয়াল টু ধরো ডিকিউ বাই টি জানতাম আমি। এখন যদি ডিকিউটা যে 0 পাইছি এখানে, কই এই যে ডিকিউ 0 মানটা বসাই দিলে ডিএস ইকুয়াল টু 0 বাই টি, তাহলে ডিএস ইকুয়াল টু 0 আসছে। দেখো এন্ট্রপি পরিবর্তন 0, মানে এন্ট্রপি আগে যা ছিল এখনও তাই আছে। মানে এই সিস্টেমে যদি প্রথমে এন্ট্রপি যদি S1 হয়,
পরবর্তী ধরো S2, মানে আয়তন বাড়াইছি S2, আসলে S1 S2 সমান হবে, কারণ আয়তন বাড়াই কমাই এটা ম্যাটার না, এখানে কিন্তু কোনো তাপ শোষণ বা বর্জন হয় না, কারণ আমরা এন্ট্রপি পরিবর্তন তখনই নির্ণয় করতে পারবো যখন আমার একটা সিস্টেম বা একটা ব্যবস্থা তাপ কি শোষণ করবে বা বর্জন করবে আর কি, ঠিক আছে। কারণ আমরা শোষিত তাপ আর বর্জিত তাপের হার দিয়ে এন্ট্রপি নির্ণয় করতে পারি, আদারওয়াইজ এন্ট্রপি নির্ণয় করা সম্ভব না আর কি, এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করা সম্ভব না আর কি, ঠিক আছে। সো তাহলে দেখো কি দাঁড়ায় আর কি, ডিএস ইকুয়াল টু জিরো মানে কি, তুমি বলতে পারো যে S1 মাইনাস S2 মাইনাস S1 ইকুয়াল টু জিরো, বা S2 ইকুয়াল টু S1, মানে আগে এন্ট্রপি যা ছিল এখন এন্ট্রপি তাই আছে, তার মানে কি S ইকুয়াল টু ধ্রুবক। আমার কি এন্ট্রপি এখানে ধ্রুবক আছে, ঠিক আছে। তার মানে দ্রুত প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, কারণ দ্রুত প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন হয় না, বা তাপ কি আমার শোষণ বা বর্জন হয় না আর কি, ঠিক আছে। তার মানে যদি আমি তো জানি যে যদি তাপ শোষণ করলে কি আমার তাপ শোষণ করলে এন্ট্রপি আমার বাড়ে, তাপ বর্জন করলে এন্ট্রপি আমার কমে, ঠিক আছে। যদি তাপ শোষণ বা বর্জন না করে তাহলে এন্ট্রপি কোনো পরিবর্তন হবে না, তার মানে রোধতাপী প্রক্রিয়ায় আমার কি এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হয় আর কি, ঠিক আছে। এন্ট্রপির পরিবর্তন অবশ্যই এখানে শূন্য হয়। এখন দেখো তুমি এখানে বলতে পারো যে রোধতাপী প্রক্রিয়ায় শুধু মানে রুদ্ধতাপী প্রক্রিয়া, সুতরাং রুদ্ধতাপীয় পরিবর্তনে রুদ্ধতাপীয় পরিবর্তনে শুধু ডিকিউ জিরো না, এখানে ডিএসও জিরো, মানে নতুন একটা জিনিস কিন্তু শিখলাম, রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে আমার ডিকিউটা কি জিরো হয়, সাথে কি আমার ডিএসটাও জিরো হয়, ঠিক আছে। সো এটা একটু মনে রাখো। এখন দেখো যেহেতু ডিএস ইকুয়াল টু জিরো পাইছি, এখানে আরেকটা সংজ্ঞা আমি দিতে পারবো আর কি, মানে এন্ট্রপির। দেখো বইয়ে কিন্তু মানে সংজ্ঞাটা দিছে, কিন্তু আমার মতে সংজ্ঞাটা একটু ভুল আর কি, কারণ হচ্ছে দেখো বইয়ে যে সংখ্যাটা দিছে ওটা ছিল এরকম যে মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার যেই ভৌত রাশিটা আর কি ধ্রুবক থাকে ওইটাকেই বলা হয়েছে এন্ট্রপি, এরকম কিছু বলছে আর কি, ঠিক আছে। যে কোনো বস্তুর এন্ট্রপি বলতে আমরা এমন একটা ভৌত রাশিকে বুঝি যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সর্বদা স্থির থাকে। ওরা বলছে যে কোনো একটা মানে মানে কোনো বস্তুর এন্ট্রপি বলতে আমরা কি বলি, এমন একটা ভৌত রাশিকে বুঝি যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি আমার ধ্রুবক থাকে। এখন দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ধ্রুবক থাকে কিন্তু দুইটা, একটা ডিকিউ আর একটা হচ্ছে ডিএস। এখন ওরা আলাদা আলাদা করে বল নাই যে দুইটা জিনিস ধ্রুবক থাকে, এরকম কিছু বল না। ওরা বলছে কোনো একটা সিস্টেম বা কোনো একটা তোমার কি বলে যে কোনো একটা বস্তু এন্ট্রপি বলতে আমরা কি বুঝি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত রাশিটাকে আর কি মানে প্রক্রিয়ায় সর্বদা স্থির থাকে, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত রাশি সর্বদা স্থির থাকে আর কি, মানে এন্ট্রপি বলতে এইটাই বুঝি, কোনো একটা বস্তু এন্ট্রপি বলতে এটাই বুঝি যে মানে এমন এমন একটা ভৌত রাশিকে বুঝি যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি আমার ধ্রুবক থাকে আর কি, ঠিক আছে। সো এখন তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু দুইটা জিনিস আমার স্থির আছে, ঠিক আছে। তার মানে তোমার বইয়ের কিন্তু সংখ্যাটা একটু ভুল, মানে তাপও স্থির থাকে এখানে, আবার কি এন্ট্রপি তোমার স্থির থাকে আর কি, ঠিক আছে। তাহলে তুমি তাপকে তো আর এন্ট্রপি কইতে বলতে পারো না আর কি, ওরে এটা ও তো সেম না, দুইটা জিনিস তো দুইটা ভৌতের শুধু আলাদা আর কি, ঠিক আছে। তার মানে বইয়ের মধ্যে সংখ্যা দিলে কিন্তু তোমার ভুল হবে। সো তুমি সংখ্যাটা এরকম হওয়া উচিত ছিল যে কোনো একটা বস্তুর এন্ট্রপি বলতে আমরা কি বুঝি, যে এমন একটা ভৌত রাশিকে বুঝি, মানে কোনো একটা সিস্টেম বা কোনো একটা তোমার কোনো একটা সিস্টেম বা কোনো একটা ব্যবস্থা এন্ট্রপি বলতে আমরা এমন একটা ভৌত রাশিকে বুঝি যা কি মানে যা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপ ছাড়া আরেকটা ভৌত রাশি আছে, ওইটাও ধ্রুবক থাকে আর কি, ঠিক আছে। তার মানে তাপ ছাড়া একটা ভৌত রাশি আছে, মানে দুইটা জিনিসের ধ্রুবক থাকে আর কি, ঠিক আছে। সো আমরা কিন্তু কারণ আমরা কিউকে তো আর এন্ট্রি বলতে পারবো না, আমরা এসকেই কি এন্ট্রি বলবো আর কি, ঠিক আছে। সো এরকম আর কি নতুন নতুন জিনিস পাবো, আরও নতুন নতুন আর কি তোমাদের সংজ্ঞা দিবে। কম একটু যদি লেখা দিই যে রুদ্ধতাপ পরিবর্তনে মানে কোনো একটা সিস্টেমের এন্ট্রপি বলতে কি বুঝি, যে রুদ্ধতাপ প্রক্রিয়া আর কি কি মানে একটা জিনিস স্থির থাকে, মানে তাপ ছাড়া আরেকটা জিনিস স্থির থাকে, মানে ভৌত রাশি স্থির থাকে, ভৌত রাশিকে বুঝি যা রুদ্ধতাপ প্রক্রিয়া কি সব স্থির থাকে, এরকম বলতে হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনে তাপীয় পরিবর্তনে তাপ ছাড়া, মানে কোনো একটা বস্তুর এন্ট্রি বলতে রুদ্ধতাপ পরিবর্তনে তাপ ছাড়া আরেকটা ভৌত রাশি বলতে ভৌত রাশি স্থির থাকে,
তো যে আরেকটা ভৌত রাশি স্থির থাকে সেটার নাম হচ্ছে এন্ট্রপি। ঠিক আছে, লোহিত অভ্যুকের তাপ ছাড়া একটা ভৌত রাশি স্থির থাকে, যে যে মানে আরেকটা ভৌত রাশি যে স্থির থাকতেছে ওইটাকে, সেটার নাম হচ্ছে আমার এন্ট্রপি। ঠিক আছে, বইয়ে বলছে যে রৌদ্রতাপ প্রক্রিয়ায় একটা ভৌত রাশি স্থির থাকে যেটাকে বলা হয় এন্ট্রপি। ঠিক আছে, বা এরকম একটা ভৌত রাশি বুঝি যা রৌদ্রতাপ প্রক্রিয়ায় সর্বদা স্থির থাকে আর কি। ঠিক আছে, কিন্তু ওইটা ভুল হবে, এইটা হচ্ছে আসল সংজ্ঞা। তবে এটা তোমরা একটু সাজাই দিলে লিখতে পারো নিজের মতো করে, যে রৌদ্রতাপ প্রক্রিয়া তাপ ছাড়া আরেকটা ভৌত রাশি স্থির থাকে, যেই ভৌত রাশি স্থির থাকে সেটার নাম হচ্ছে আমার এন্ট্রপি আর কি। সো আমি বলছি এন্ট্রপির হিউজ সংখ্যা অলরেডি আমি মনে হয় 2-3টা সংখ্যা দিয়ে দিছি আর কি। একটা প্রথমটাতে বলছি। সো এরকম আর কি, আরও সামনে জিনিস শিখবা, আরও কি আমার সংজ্ঞা বাড়বে এন্ট্রপির। কিন্তু মেন কথা হচ্ছে সংজ্ঞাগুলো বুঝতে হবে তোমার, যে আসলে কেন, এই জন্য আর কি মানুষ সংজ্ঞাগুলো বুঝে না দেখে এন্ট্রপিকে খুব কঠিন মনে হয় আর কি। ঠিক আছে, সো আমি একটা নাটক দেখছিলাম হুমায়ুন আহমেদের মনে হয় অনেক আগে, ওইখানে মানে ক্যারেক্টারে একজন ইয়া থাকে, ওনার নামটা আমার মাথায় আসতেছে না, উনি দেখবে সবসময় একটা মানে ট্যাব বা একটা রেডিও নিয়ে সবসময় ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা এস, মানে ডেল্টা এস ইকুয়াল টু S1 প্লাস S2 এরকম একটা মানে সূত্র খালি বলতে থাকে সারাদিন। সো আমার কাছে ওটা মানে ওইটা দেখলেই শুধু মনে পড়তো তোমার কি বলে মানে মানে খুব ইন্সপায়ার হইতাম যে আমি এই জিনিসটা শিখতে আছি আর কি। তোমরা এইসব নাটক যদি দেখবা তখন দেখবা ভালোই লাগে আর কি। রেডিওতে পারো ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা S1 প্লাস ডেল্টা S2 প্লাস ডেল্টা S3 প্লাস ডেল্টা S4 এরকম আর কি। ঠিক আছে, মানে সারাক্ষণ এটাই বাঁচতে থাকে, মজার বিষয়। আচ্ছা যাই হোক, এন্ট্রপি আমরা বুঝতে পারলাম, আসলে শুধু এইটা এখন জানতে পারলো যে এন্ট্রপি জিনিসটা আসলে কি, এটাই আর কি আমরা আজকের ক্লাসে বুঝতে পারছি। এন্ট্রপি আসলে কি, মানে এন্ট্রপি কিছুই না বলতে পারো তোমরা, এন্ট্রপিকে আমরা নির্ণয় করতে পারি না পরম এন্ট্রপি, কিন্তু তাপ শোষণার বর্জন করলে আমরা এন্ট্রপি কি পরিবর্তন হয় ওইটাকে আমরা কি মানে ওই এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করতে পারি আর কি। ঠিক আছে, তাপ শোষণ করলে এন্ট্রপি বাইরে যায়, তাপ কি বর্জন করলে এন্ট্রপি কমে যায়। সো এই যে পরিবর্তন হইতেছে, এই পরিবর্তন হলে আমরা এন্ট্রপিও মানে তাপের যে পরিবর্তন হইতেছে ফলে এন্ট্রপি পরিবর্তন হইতেছে, এই পরিবর্তনকে আমরা নির্ণয় করতে পারি। আর যে জিনিসটা শিখলাম এটা হচ্ছে মানে শোষিত তাপ বা বর্জিত তাপের হার কি দেয়, মানে হার দ্বারা আমরা কি এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে পারি। যদি তাপ কোনো শোষণ বা বর্জন না করে তাহলে এন্ট্রপি করতে মানে এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। তারপরে এন্ট্রপি টোটালি কিন্তু ডিপেন্ড করতেছে তাপের উপরে আর কি। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখো। এখন আমাদের আরেকটা বিষয় কি, আমাদের একটা জিনিস আর কি শেখা উচিত ছিল আগেই, সেটা হচ্ছে তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আর কি। মানে এটা আর কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রথম দিকে শেখা উচিত ছিল, তবে আমরা আর কি ভুলে গেছি এটা শিখতে। আমি নেক্সট ক্লাসে ওইটা একটু দেখাইয়া তারপরে এন্ট্রপির বাকি জিনিসগুলো আর কি শেষ করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, ক্লাস লং হয়ে গেছে অনেক।